ছেলেটার কথাগুলো শুনে রাজার চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। কেউ যদি তখন চোখের দিকে তাকাতো তাহলে দেখতে পেত ইনোসেন্ট ছেলেটার মাঝেও হিংস্রতা কতটুকু। রাজা আর সেদিকে মনোনিবেশ না করে ক্লাসে চলে যায়। আরশিয়াও ক্লাসে ছিল। রাজাকে দেখে সে দাঁড়িয়ে যায়। রাজা কোনো কথা না বলেই পিছনের বেঞ্চে গিয়ে বসে। তখনই আরেকটা ছেলে রাজার পাশে এসে বসে। ছেলেটাকে দেখতে এতটাও গরিব আবার এতটাও বড়লোকও বোঝা যাচ্ছে না। রাজা চোখ পাকিয়ে ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা একটা চোখ টিপ মারে। রাজা ছেলেটার মুখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি টেনে দেয়। আজকে অনেকরাও ভার্সিটি এসেছে। ছেলেটার লাশকে পুলিশ এসে নিয়ে যায়। রাত 2টা ছুঁই ছুঁই, হালকা বৃষ্টি হচ্ছে। চারপাশের পরিবেশটা বেশ শান্ত, সাথে নিস্তব্ধ। কিছু নাম না জানা পাখি গাছের ফাঁকে দাঁড়িয়ে আছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। ঝিঝি পোকারা ডাকছে জঙ্গলের দিক থেকে। বেশ ভয়ঙ্কর শোনাচ্ছে শব্দগুলো। রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। যখন ক্লান্ত হয়ে যায় তখন এক বিদঘুটে শব্দ বের করে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট সারা রাস্তা। কোনো লোকজনের আগমন নেই। একটা গাড়ি এসে থামে ছোট্ট একটা ভাঙা বাড়ির সামনে। একজন নেমে আসে গাড়ি থেকে। সিগারেট জ্বালিয়ে মুখে নেয় লোকটা। ডিম লাইটের আলোটা নিভু নিভু, হালকা আলো পড়ছে ঠিক মাঝখানটা বরাবর। একটা চেয়ার রয়েছে ঠিক মাঝখানটায়। অনেকদের মোটা জাতীয় কিছু ধারা বাঁধা রয়েছে। মুখে ভূতের মাস্ক, লম্বা কালো হুডি টুপি, কালো লম্বা কোট, কালো জিন্স প্যান্ট, সাথে কালো হাই কর্সাস জুতো পরিহিত একজন যুবক। একটি সিগারেট জ্বালায় ব্যক্তিটি। ধীর পায়ে হেঁটে চেয়ারটিতে বসে সে। আস্তে আস্তে সিগারেটের ধোঁয়া মুখে পুড়ে নেয়। পাশে থাকা তার লোকগুলো দাঁড়িয়ে থাকে। লোকটা আকাশের দিকে তাকিয়ে ধোঁয়াগুলো বাতাসের সাথে ছাড়ে। রাগে গজগজ করতে করতে অনেক বলে, কুত্তার বাচ্চা, তোদের সাহস হলো কিভাবে আমাকে ধরে আনার? আমি হলাম মন্ত্রীর ছেলে। আজকে তোদের খবর করব। ভালো চাস তো আমাদের ছেড়ে দিয়ে পায়ে লুটিয়ে পড়, তাহলে মাফ করে দেব। অনেকের কথায় আগন্তুকটা শব্দ করে ঘর কাঁপিয়ে হাসে। তার হাসির আওয়াজে পুরো বাড়িতেই ধ্বনি সৃষ্টি হয়েছে। এই যেন স্বয়ং আজরাইলের হাসির আওয়াজ। অনেকের সাথে থাকা ছেলেগুলো প্যান্ট নষ্ট করে দিয়েছে। অনেকেরও ভয় পাচ্ছে, তবে মুখে মুখে কথা বলছে। আমাকে দেখলে তো তোরা শক্ট খাবি, আর আমার পরিচয় জানলে জায়গায় মলমূত্র ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করবি। আগন্তুকের হাসির আওয়াজে আরও ভয় পাচ্ছে। অনেক কাঁপা কাঁপা গলায় বলে, কে তুই? আর তোকে দেখলে আমাদের কি হবে? অনেকের কথায় আগন্তুক আস্তে আস্তে নিজের মুখে লেগে থাকা মাস্কটা খুলে ফেলে। অনেকদের সামনেই আগন্তুকের চেহারাটা উন্মোচন হতেই সকলেই শক্ট খায়। কারণ এটা কিভাবে সম্ভব? একজন খ্যাত ছেলে আর তাদের সামনে আর আর কিছু চিন্তা করতে পারছে না তারা। অনেক ছোট ছোট চোখ করে তাকায়। আগন্তুক হাসতে থাকে। তুই এমন কিভাবে সম্ভব? তোর পরিচয় বল, আর আমাদের ছেড়ে দিয়ে মোটা অঙ্কের টাকা দিব। তবুও আমাদের ছেড়ে দে। কান্না মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলল অনেক। তোদের আমি ছেড়ে দিতাম, কিন্তু তোরা তার যোগ্য না। ভার্সিটিতে ড্রাগস দিয়ে ছেলেটাকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিলি। তোদের মতো কিড বেঁচে থাকার কোনো দরকার নেই, না হলে তোদের জন্য আরও দ্বিগুণ বিস্তার লাভ করবে। আচ্ছা, তোদের মারার আগে ইচ্ছে পূরণ করি। আমি হলাম মাফিয়া ওয়ার্ল্ডের রাজা। হা হা, রাজা ভাই। হা হা। রাজার কথাগুলো শুনে অনেকের অবস্থা খারাপ। সে এই মানুষটাকে খ্যাত মনে করে জাগ দিয়েছে, মারধর করেছে। এখন আর কি হবে? চিন্তা করিস না, তোকে এত সহজে মারবো না, তোকে তিলে তিলে মারবো। কথাগুলো বলে রাজা .2 ক্যালিভারের পিস্তলটা হাতে নিয়ে অনেকের সাথে যারা ছিল তাদের কপাল বরাবর শুট করে দেয়। সকলেই মাটিতে লুটিয়ে পড়ে। রাজা দুজনকে ইশারা করতেই অনেককে গিয়ে দুজনে ধরে। রাজা প্লাস নিয়ে ডান হাতের নখগুলো উপড়ে দেয়। আতুর মুখে বাড়ি দিয়ে সামনের দাঁতগুলো ভেঙে দেয়। হাতে চামড়া তুলে গুঁড়ামরিচ দিয়ে দেয়। এভাবেই বিভিন্ন অংশ শরীর থেকে কেটে নেয়। অনেক মরার মতো চিল্লাচ্ছে তাকে মেরে ফেলতে। রাজা চলে যায়। শহরটা আগের মতোই আছে, তবে শহরের কিছু স্মৃতি পাল্টে গেছে। সবাই আগের জায়গায় আছে, আর আমি এক নিশিতেই আটকে গেছি। শহর জুড়ে রক্তের মিছিল নামবে,
যার প্রতি কোনায় কোনায় রহস্য লুকিয়ে থাকবে। তিলোত্তমা শহরের আগমন ঘটে গিয়েছে। শহর জুড়ে ধুলো মিশ্রিত হয়ে গিয়েছে দূর অজানায় অচেনা পাখিদের করতালি। কি অপরূপ দৃশ্য! হা হা হা। রাজা, গেম স্টার্ট নাও অ্যান্ড মি হা হা হা। কথাগুলো বলেই রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টের আলোর সাথে মিলিয়ে যায় আগন্তুক। ভার্সিটির ক্যাম্পাসে পুলিশের চাকচিক্য। অনেক সহ তার ফ্রেন্ডদের মেরে ভার্সিটির ক্যাম্পাসে ফেলে রাখা হয়েছে। প্রত্যেকের মনের মাঝেই আতঙ্ক কাজ করছে। সাধারণ কাউকে হত্যা করা হয়নি, এখানকার মন্ত্রী ছেলেকে হত্যা করা হয়েছে। হত্যাটাও কোনো সাধারণ কারো দ্বারা হয়নি, খুবই জঘন্যতমভাবে মারা হয়েছে। কমিশনার আকরাম মির্জা সকাল থেকে ভার্সিটিতে। মন্ত্রী ফাহাদ সাহেব পাগল প্রায়, নিজের ছেলের এই মৃত্যু মেনে নিতে পারছেন না। লাশগুলোর সাথে আকরাম মির্জা চিরকুট পায়, সেখানে লেখা, বনে তো অনেকেই রাজা হতে চায়, কিন্তু রাজা হয় একজনই, আর সে হয় সব থেকে হিংস্র। সিংহকে তার রাজত্ব নিয়ে চিন্তা করতে হয় না, কারণ সে যে বনে যায় সে বনেই তার রাজ্য হয়ে যায়। তার হিংস্রতা এতই প্রখর যে বনের সবচেয়ে হিংস্র প্রাণীটাও তার হিংস্রতার কাছে হার মানে। বনে অনেক হিংস্র প্রাণী তাকে মারতে চায়, কিন্তু পারে না, কারণ সে জানে তার সামনে গেলে মৃত্যু নিশ্চিত। সে আঘাতপ্রাপ্ত হলেও তার কাছে আসে না, কারণ তার হিংস্রতা এতই বেশি যে তার কাছাকাছি যাওয়া যায় না। তা আগেই বলেছি, আমি ওই হিংস্র সিংহ যে বনের রাজা। তিলোত্তমা শহরে রাজ করতে আসিনি, তবে তিলোত্তমা শহরে আমার পদার্পণ ঘটেছে। এই শহর থেকে খারাপি দূর করে বিদ্যুতের তীক্ষ্ণ গতিতে আমিও মিলিয়ে যাব। তার আগে কার লাশ কখন পাবেন জানা নেই। অনেক অনেক আগাছা, তার উপরে যারা আছে তাদেরকেও এই হাল করব। হা 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 হা। চিরকুটটা পড়ে আকরাম মির্জার কপাল বেয়ে ঘাম বেয়ে পড়ে যায়। আকরাম মির্জা আর কিছু ভাবতে পারছে না। লাশগুলোকে নিয়ে যাওয়া হয়। ভার্সিটিটা আজকে পুরোপুরি শান্ত। বেশিরভাগই ছাত্রছাত্রীর মুখে হাসির ছাপ, কারণ অনেক সবাইকে আতঙ্কে রাখত। বড় ছোট সবাইকেই জায়গ দিত, একেবারে অতিষ্ঠ করে দিয়েছে। আজকে যেন সবাই মুক্ত হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। ক্যাম্পাসের পূর্ব দিকে কৃষ্ণচূড়া একটা গাছ আছে। রাজা গিয়ে কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুলগুলোর দিকে একধানে তাকিয়ে থাকে। মানুষ বড্ড পাষাণ, মানুষ বড্ড পাষাণ। মনে জমিয়ে রাখা সুপ্ত অনুভূতিগুলোকে আটকে রাখতে পারছি না। মনের মাঝে অজস্র জমিয়ে রাখা কথাগুলো গাছাড়া দিয়ে বের হয়ে আসতে চাইছে। জানি না প্রথম দিন থেকে আমার কি হয়ে গিয়েছে। তোমার চোখের ভাঁজে তাকিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম। জানি না সেদিন আমার চোখে না বলা কথাগুলো কতটুকু তুমি বুঝতে পেরেছো। আমি একটা মেয়ে হয়ে তোমার দুয়ারে এসেছি, ভালোবাসার আবদার নিয়ে তোমার পেছনে মেঘবালিকা হয়ে ছুটে চলেছি। ভালোবেসে ফেলেছি তোমায়। এই কৃষ্ণচূড়া গাছ ফুল সাক্ষী রেখে তোমাতে আসক্ত হতে চাই আমি। আরশিয়ার কথাগুলো শুনে রাজা নিচ থেকে মাথা তুলে কৃষ্ণচূড়া গাছের ঝরে পড়া ফুলগুলোর দিকে তাকায়। লম্বা একটা শ্বাস নিয়ে বলতে লাগে, ভালোবাসি কথাটা অতি সহজ, কিন্তু ভালোবেসে আঁকড়ে থাকাটাই কঠিন। ভালোবাসি বলতে কোনো ক্ষতি নেই, তবে ভালোবাসি বলে দিন শেষে নিজের মধ্যে আটকে রাখা ক্ষতি। মুখে বললাম ভালোবাসি, আর সময় ছেড়ে গেলাম, তা ভালোবাসা হতে পারে না। আমি এমন একজন মানুষ যার মাঝে ভালোবাসা নেই। আমার মাঝে সৃষ্টিকর্তা ভালোবাসা দিয়ে পাঠায়নি। আমি মানুষটা সবার থেকেই আলাদা। আমাকে ভালোবেসে ভুল করো না, ভুলে যাও আমি নামক ছায়াটার কথা। কথাগুলো বলেই রাজা কৃষ্ণচূড়া গাছে থেকে সরে যায়। আরশিয়ার চোখে পানি, তবে সে হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে না। আজকে না হয় নাকচ করে দিল, কালকে পরশু এভাবেই একদিন তো রাজি হবেই, সে আশায়। নেহা এসে আরশিয়ার পাশে দাঁড়ায়। নেহা এতক্ষণ সবটাই শুনেছে। আরশি, আমার মনে হয় ছেলেটার মনে অনেক দুঃখ। আমি খেয়াল করেছি কথাগুলো বলার সময় কেমন উদাসীন ভাব। আর আমার কাছে মনে হয় ছেলেটাও তোকে ভালোবাসে। জানিস আরশি, ভালোবাসাগুলো এমনই হয়,
দুজনে ভালোবাসলেও অনেক সময় পরিস্থিতি নামক কোনো কিছুর কাছে সঁপে দিতে হয় নিজেকে, ভালোবাসাটাকে। তুই কোনো চিন্তা করিস না, রাজা ভাইয়া একদিন তোকেই ভালোবাসবে। রাত 2টা ছুঁই ছুঁই। ল্যাম্পপোস্টের আলোতে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছে একজন যুবক, মুখে জ্বলন্ত সিগারেট। ধোঁয়াগুলো আকাশের দিকে উড়িয়ে দিচ্ছে। একটু পর শো শো করে 2টা গাড়ি এসে ছেলেটার সামনে দাঁড়ায়। একটা থেকে কমিশনার আকরাম মির্জা বের হয়ে আসে, আর দ্বিতীয়টা থেকে একজন আগন্তুক বের হয়ে আসে। আকরাম মির্জা গাড়িতে আসা আগন্তুকটার উদ্দেশ্যে বলে, খুনগুলো খুব বাজেভাবেই করা হয়েছে। আমার ধারণা এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। কিলার নয় তো? আকরাম মির্জার কথা শুনে ছেলেটা হো হো করে হেসে জ্বলন্ত সিগারেটে একটা টান দেয়। গাড়ির ডিকির উপর বসে পড়ে। ছেলেটার কর্মকাণ্ডে আকরাম মির্জা অবাক হয়, কারণ তার স্যারের সামনে এমন কেউ করেনি। আর ছেলেটাই বা কে? কথাগুলো আকরাম মির্জার মাথায় ঢুকছে না। জঙ্গলে প্রবেশ করে বাঘের উপর আঘাত হানার চেষ্টা করা, আর সেই চেষ্টা শুধু একজনকে দিয়েই সম্ভব। বলতে পারেন আকরাম মির্জা সে কে? আকরাম মির্জার মুখ দিয়ে অস্পষ্ট সুরে চলে আসে, শিকারি। ছেলেটা হো হো করে হেসে দিয়ে আবারও পূর্বের ন্যায় জ্বলন্ত সিগারেটে টান দেয়। আমাদের রাজ্য আর লক্ষ্য দুটোই এক, কেউ ক্ষমতার লালসায় তো কেউ টাকার লালসায়। আমরা এগুলো কিছুই চাই না। আমার যা চাই তা হলো রাজা ভাইয়ের মৃত্যু। হা হা হা। কথাগুলো বলেই ছেলেটা হাসতে থাকে। আকরাম মির্জার বুঝতে বাকি নেই ছেলেটা কোনো সাধারণ কেউ না, কারণ রাজা ভাইকে মারা তো দূর, তার নাম নিয়ে কথা বলতে কলিজার দরকার। আর এই ছেলে রাজা ভাইকে মারতে চায়। সবাই রাজত্ব করতে চায়, রাজাও সবাই হতে চায়, কিন্তু দিন শেষে কিন্তু একজনই রাজা থাকে। রাহাত, তুমি হঠাৎ কেন এসেছো জানি না, তবে তোমাকে আমার দরকার। আমার ছেলেকে এমন নৃশংসভাবে মারার বদলা আমি নিব। আর রাহাত, ড্রাগসের 50% তুমি শেয়ার আছো, কেউ জানে না। তবে আপাতত ড্রাগস বন্ধ করতে হবে। অনেক সহ তার সাথের সবাইকে মেরে ফেলা হয়েছে। আগন্তুকের কথাগুলো শুনে রাহাত বলে, কে আর কেউ মারেনি, স্বয়ং রাজা ভাই মেরেছে। আর আপাতত এটা নিয়ে কথা না বলাই বেটার। আমি সবকিছু দেখছি, আপনাদের জানাবো। কথাগুলো বলেই রাহাত বাইক নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। ভাই, কিছু যদি না মনে করেন তাহলে একটা প্রশ্ন করতাম। জুয়েলের কথাই রাজা জুয়েলের দিকে তাকায়। ছেলেটা তার অত্যন্ত বিশ্বস্ত, সবসময় ছায়া হয়ে পাশে থাকে। রাজার জন্য দুবার গুলিবিদ্ধ হয়েছে। রাজা ইশারা করতেই জুয়েল বলে, ভাই, হুট করে রাহাত ভাই এখানে আসলো কেন? আমার না রাহাত ভাইকে ভালো মানুষ মনে হয় না, মনে হয় ওনার মাঝে হিংস্রতা কিছু আছে। জুয়েলের কথাই রাজা হাঁ হাঁ করে হেসে দেয়। ছেলেটা তাকে নিয়ে বড্ড বেশি চিন্তা করে, তাই তো ছেলেটাকে ছোট ভাইয়ের ন্যায় সাথে সাথে রাখে। আমাদের রাজ্যটাই তো এমন রে, মারো নয়তো মরো। কে কখন কার সাথে গেম খেলে বলা মুশকিল। আচ্ছা শোন, পানিতে কুমির, উপরে হরিণ পানি খাওয়ার জন্য বসে আছে। তোর কি মনে হয় হরিণ পানি না খেয়ে যাবে? অবশ্যই খেয়ে যাবে, কারণ তার কথা হচ্ছে বাঁচবো নয়তো মরবো। আমাদের রাজ্যটাও সেম, মারো নয়তো মরো। লাস্ট পর্যায়ে দেখা যাবে কার হাতে রাজত্ব। রাজার কথাগুলো শুনে জুয়েল শান্ত হয়। আসলে রাজা হচ্ছে ঠান্ডা মাথার মাইন্ড গেমার। নিজের চাল কখন অন্যের উপর প্রয়োগ করে তা সে নিজেও জানে না। একটু পর রাজার বাড়ির কলিং বেল বেজে ওঠে। জুয়েল গিয়ে দরজা খুলে দেয়। রাহাত বলে, কিরে বন্ধু, রাজত্ব কেমন চলে? আর দেখলাম তো ওই দিন ভার্সিটির কাহিনী, মেয়েটার প্রেমে মজে গেছিস। রাহাতের কথায় রাজা মুচকি হাসে। কিলার জগৎটাই এমন, হঠাৎ তোর আগমন বার্তা পেলাম, তা কারণ কি? কোনো কারণ নেই, কিলার পাঠালো তোর সাথে থাকার জন্য, তাই তো আমিও চলে এসেছি। তোর সাথে থাকলে কিছু শিখতে পারবো। রাহাতের কথায় রাজা শব্দ করে হাসে। কালো জগতের কালো কাহিনী, সব মিলিয়ে আতঙ্ক তুলি। হা 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 হা। হাসতে থাক বন্ধু, তোর হাসিটাই আমার সহ্য হয় না। তোর হাসিটা আমার অসহ্য। খুব তাড়াতাড়ি রাহাতের রাজত্ব কায়েম হবে। তোকে সরাতে পারলে কিলারকে সরাতে পারবো। তোর কাহিনী শেষ করব। পিসডালা রোডের দুপাশে ঝাউবনের সমাহার। আজ আকাশে চাঁদটার আলো বেশ ধোঁয়াশা।
চাঁদটা তার অনাবিল বর্ণাতীত সৌন্দর্যটা বিলিয়ে দিতে পারছে না কালো মেঘের কারণে। তারপরও আকাশের চাঁদটাকে আজ বেশ মোহনীয় লাগছে। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তাটাকে বেশ সুন্দর দেখাচ্ছে। তার বুকে পড়ে রয়েছে কিছু শুকনো পাতা আর গাছের ডালের অংশ। দুইটি ছেলে বসে আছে রাস্তার ঠিক মাঝখানটায়। একজনের হাতে মদের বোতল, অন্যজনের হাতে জ্বলন্ত সিগারেট। কারো মুখে কোনো কথা নেই। নিশ্চুপতা ভর করছে তাদের উপর। যেন কত আপন এই নিশ্চুপতা। এই পথটা দিয়ে আসবে মন্ত্রী ফাহাদ। দূর থেকে একটা গাড়ির হেডলাইটের আলো দেখা যাচ্ছে। ছেলে দুইটা মাথাটা নিচু করে নেয়। কালো প্যান্ট, যা ছেঁড়া ছেঁড়া স্টাইল, পায়ে হাই কনভার্স, মুখে কালো ভূতের মাস্ক। মন্ত্রীর গাড়িটা ছেলে দুইটার সামনে এসে দাঁড়ালো। গাড়ির ভিতরে মন্ত্রী ফাহাদ কি বলল শোনা গেল না। কয়েকটা লোক নামলো। লোকগুলো ছেলে দুটোর সামনে এসে দাঁড়ালো। আবে তোরা কারা? কি করছিস এখানে? মাঝখান থেকে সরে বস, মন্ত্রী সাহেব বাসায় যাবেন, সরে দাঁড়া। কিন্তু ছেলেগুলোর মধ্যে কেউ সরে বসে না। লোকগুলো যখন ধাক্কা দিতে যাবে তখন শাট শাট করে কয়েকটা শব্দ হয়। লোকগুলোর নিস্তেজ দেহগুলো পড়ে আছে পিচঢালা কালো রঙের রাস্তাটায়। মন্ত্রী সাহেব গাড়ি থেকে নামলেন। পুরো জায়গাটা জুড়েই তিনটা মানুষ দাঁড়িয়ে আছে। মন্ত্রী সাহেব বেশ ভয় পান। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, তোমরা কারা? ছেলে দুটো কোনো কথা বলে না, কেবল মাথাটা নিচু করে বসে থাকে তারা। তাদের মধ্যে কেউ একজন মাথা তুলে তাকায়, জোরে হেসে ওঠে সে। তার পাশে বসে থাকা ছেলেটাও মাথা নিচু করে হাসতে থাকে। শাট করে গুলির শব্দ হয় একটা। মন্ত্রী সাহেব কিছুই বুঝে ওঠার আগেই তার বুকের বাম পাশে একটা বুলেট এসে আঘাত করে। ধপ করে পড়ে যান তিনি। পুরো রোডটা রক্তে লাল রঙে রাঙা হয়ে যায়। মিস্টার আকরাম মির্জা দাঁড়িয়ে আছেন একটা গাছের নিচে। আকাশটা বেশ রংচটা। আজ রোদটাও বেশ পড়েছে। আকরাম মির্জা ঘেমে একদম চুপসে গেছেন। কপাল বেয়ে ঘামের পানি পড়ছে। রাস্তাটার দিকে তাকালেন। রাস্তাটা বেশ নিস্তব্ধ, লোকালয় থেকে বেশ দূরে। লোক সমাগম খুব কম এই রাস্তাটায়। তার থেকে কিছুটা দূরে তাকালেন। সেখানে পড়ে রয়েছে কিছু নিস্তেজ দেহ, যার কোনোটিতেই প্রাণের অস্তিত্ব নেই। রক্তের লাল রংটা শুকিয়ে কালচে রং ধারণ করেছে। দেখতে বেশ বিদঘুটে লাগছে। মন্ত্রীর লাশটার দিকে তাকালেন তিনি। মন্ত্রীকেই সবচেয়ে বেশি ভয়ঙ্করভাবে মারা হয়েছে। মন্ত্রী সাহেবের মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বেশ কিছু দূরে পড়ে রয়েছে। বেশ বিদঘুটে লাগছে দেহটা। গাছের ছায়া থেকে বের হয়ে ধীর পায়ে হেঁটে মাথাটার দিকে গেলেন তিনি। মুখটা হাঁ হয়ে রয়েছে। হয়তোবা খুন করার পর মাথাটা দেহ থেকে আলাদা করা হয়েছে। দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া মাথাটার থেকে বেশ কিছু দূরে দেখতে পান সিগারেটের কিছু অংশ। সেগুলো তুলে নেন তিনি। প্যাকেট করে পাঠিয়ে দেন পরীক্ষা করার জন্য। ফোনটা অনবরত বাজতে থাকে তার। ফোনটা প্যান্টের পকেট থেকে হাতে নিয়ে বাঁ কানে ধরলেন তিনি। সিএম কল করেছেন। স্যার, আসসালামু আলাইকুম। ফোনের ওপাশ থেকে সিএম বললেন, আরে মিয়া, আপনার সালাম আপনার কাছেই রাখেন। কি ডিউটি করছেন আপনি? প্রতিদিনই আপনার এলাকায় একটা করে খুন হচ্ছে। আপনার জন্য আমাকে উপরের মহল থেকে চাপ দিচ্ছে। কাল মন্ত্রীর ছেলে আর আজকে মন্ত্রীকে মেরেছে, পরশু আবার আমাকে মারবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? কি করছেন আপনারা? স্যার, আমরা যথাসম্ভব চেষ্টা চালাচ্ছি খুনিকে ধরার জন্য, কিন্তু স্যার কোনোভাবেই তাকে ধরতে পারছি না। আমি কিছুই শুনতে চাই না। দরকার হলে নজরদারি বাড়িয়ে দিন, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিন, ফোর্স লাগলে ফোর্স আরও বাড়িয়ে দিন। তারপরেও খুনিকে জীবিত অবস্থায় ধরতে হবে। ওকে স্যার, উই উইল ট্রাই দিস। আকরাম মির্জার নিজের জানের ভয় হচ্ছে। এতদিন সেই আগন্তুকটাকে স্যার স্যার বলে এসেছেন, সে আর কেউ না, মন্ত্রী ফাহাদ সাহেব নিজেই ছিলেন। কালকে কথা হলো, আর আজকেই তাকে এমন বেরহমভাবে খুন করেছে। ভয় হচ্ছে কিলারের 400 কোটির জন্য এমন হচ্ছে না তো? কারণ রাজা ভাই তো এটার জন্যই এই তিলোত্তমা শহরে এসেছেন। আর কিছু চিন্তা করতে পারছে না। তিনি চলে যায়। ভার্সিটির কোনায় কোনায় খুঁজেও আজকে আর রাজার দেখা পেল না আরশিয়া। প্রতিদিন রাজাকে দেখা, কথা বলতে যাওয়া অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আসলেই ভালোবাসা এমন একটা জিনিস, যখন প্রকাশ পায় তখন তার প্রতি প্রকাশ্যতার কারণ কমে যায়।
আরশির সাথেও হয়তো এমনটাই হয়েছে। আরশিয়ার চোখ দিয়ে দুফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে। আরশিয়া, আমি কিছুতেই বুঝতে পারছি না এই ছেলের কাহিনী। আর তুই বা এতটা দুর্বল কিভাবে হরি? নেহার কথায় আরশিয়া এক চিলতে হাসি দিয়ে বলে, জানি না রে, আমি রাজাকে প্রথম দেখাতেই কেমন জানি হয়ে গিয়েছি। সব সময় তার ভোলা ভালা ফেসটা আমার সামনে চলে আসে। আমি জানি রাজাও আমাকে ভালোবাসে। নিয়তির ওপর ছেড়ে দিলাম। কথাগুলো বলেই আরশিয়া আর নেহা চলে যায়। আরশিয়া আর নেহার কথাগুলো একজন আড়াল থেকে শুনে নেয় আর মুখের মাঝে বিশ্বজয়ী হাসি দিয়ে বলে, ভালোবাসি আমিও তোমাকে। কথায় আছে অপেক্ষার ফল নাকি সুস্বাদু হয়। অপেক্ষা করো, আমাদের প্রেম তোমার ভালোবাসা অচিরেই সাদরে গ্রহণ করে নেব নিজ বক্ষে। রাত তখন 10টা কি 11টার কাটা ছুঁই ছুঁই। ঠান্ডা হাওয়া বইছে নদীর কিনারা চেয়ে। দূর থেকে দেখা যাচ্ছে একটা গাড়ি আসছে বেশ দ্রুত গতিতে। গাড়িটা এসে একটা ব্রিজের উপর থামলো। গাড়ি থেকে একটা ছেলে আর একটা মেয়ে নামলো। দুইজনের হাতেই .52 ক্যালিভারের লোড করা পিস্তল। দুজনেই ধীর পায়ে হেঁটে ব্রিজটার রেলিং গিয়ে দাঁড়ালো। দুজনের হাত একে অন্যের মধ্যে সীমাবদ্ধ। দুইজনের চোখেই একে অন্যকে পাওয়ার আকাঙ্ক্ষা। ব্রিজের নিচে ছোট একটা নদী বয়ে গেছে। নদীটা ছোট হলেও বেশ খরস্রোতাপূর্ণ নদী। শাসা করে পানি যাওয়ার শব্দ হচ্ছে। নদীটার কোল ঘেঁষে চলে গেছে হাজারো নাম না জানা গাছ আর কাশফুলের বন। পরিবেশটা বেশ শান্তশিষ্ট। চারদিক দিয়ে কোনো মানুষের চিহ্ন নেই। দূরে কোনো ঝাউবন থেকে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। বেশ বিদঘুটে লাগছে শব্দটা। ছেলেটা গিয়ে ব্রিজটার রেলিংয়ের একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। নিচের দিকে তাকিয়ে আছে ছেলেটা এক দৃষ্টিতে। নিচে প্রবাহমান নদীর পানিটার শব্দ বেশ ভালোই লাগে তার। কি এক অনুভূতি মিশ্রিত শব্দ, যেন নদীটার সাথে পানিটা অদৃশ্য এক টান রয়েছে জন্ম জন্মান্তরের। মেয়েটা গিয়ে শব্দহীন পায়ে এগিয়ে গেল ছেলেটার দিকে। ছেলেটার দৃষ্টি অনুসরণ করে মেয়েটাও নিচে তাকালো। দেখলো নদীটার পানি চলে যাওয়ার মুহূর্ত। মেয়েটার নরম তুলতুলে ফর্সা হাতটা ছেলেটার শক্তপোক্ত হাতের উপর রাখলো। ছেলেটা মেয়েটার দিকে ভালোবাসা অনুভূতি মিশ্রিত চোখে তাকালো। মেয়েটা যেন এই দৃষ্টিটি দেখার আকুলতায় বিভোর। কতদিন পর সে চিরচেনা দৃষ্টির দেখা মিলল অবশেষে। ইস, সময়টা যদি থেমে থাকতো, কিন্তু তা তো হবার নয়। ব্রিজের নিচে প্রবাহিত নদীটার পানির স্রোত যেমন থেমে থাকে না, চলতে থাকে অবিরাম, ঠিক তেমনই সময়টাও সেকেন্ডের ঘর পেরিয়ে মিনিটের ঘরে যায়, মিনিটের ঘর পেরিয়ে ঘন্টার ঘরে যায়, তারপর চলতে থাকে অবিরাম। ছেলেটা মুচকি হেসে মেয়েটাকে কাছে টেনে নিল বুকের বাঁ পাশটায়। মেয়েটা গুটিসুটি মেরে মাথাটা লাগিয়ে দাঁড়ায়। মাথাটা উঁচু করে ছেলেটার দিকে বিমোহিত দৃষ্টিতে তাকায় সে। কত সময় পর সে প্রতীক্ষিত হাসি। এই হাসিটা যে তার বুকে তোলপাড় করে তোলে সে কি জানে না? এই বুঝি হারিয়ে ফেললাম তাকে। সে কি বোঝে না তারই ভাঙা দাঁতের মুচকি হাসিটা আমার মনটা ভেঙে চুরমার করে দেয়? বুকের বাঁ পাশটায় যে ভীষণ ব্যথা করে হাসিটা দেখলে। তারপরেও ছেলেটা এমন করে হাসে কেন? ছেলেটার গায়ের সাথে লেপ্টে আছে মেয়েটা বেশ শক্ত করে। ছেলেটার গা থেকে আসা ঘর্মাক্ত গন্ধটাও শুকতে মেয়েটার বেশ ভালো লাগে। হুট করে ছেলেটা মেয়েটার কপালে গাঢ় করে ভালোবাসার পরশে এক চিহ্ন এঁকে দেয় নিজ ঠোঁট দিয়ে। মেয়েটা ভালোবাসার পিপাসু দৃষ্টি নিয়ে তাকালো ছেলেটার দিকে। মেয়েটার দিকে মুচকি হেসে তাকালো ছেলেটা, মুখে হাসি রেখে বলল, আমার শ্যামবতীটা কেমন আছে তা কিছু জানে? না, সে জানে আপনার শ্যামাবতীটা ভালো নেই। তার মনে রয়েছে এক পাহাড় অভিমান, অভিযোগের ভাণ্ডার, আর কি কি রয়েছে তার মনে? আর রয়েছে এক গুচ্ছ ভালোবাসা পাওয়ার ব্যাকুলতা, তাকে নিজের করে পাওয়ার আকুলতা। সে বোঝে না তার শ্যামাবতীটাকে। কেন সে বুঝবে তাকে? তার কি কোনো প্রয়োজন আছে? সে দিব্যি হেসে খেলে দিন পার করছে। সে তো জানেই না তার শ্যামাবতীটার তাকে কতটা প্রয়োজন। তাকে ছাড়া যে তার শ্যামাবতীটা ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারে না, তা কি সে জানে না? তারপরও তার কি লুকোচুরি খেলা, নিজেকে তার শ্যামাবতী থেকে লুকিয়ে রাখার প্রচেষ্টা। কেন সে এমন করে? ছেলেটা মুচকি হেসে তার প্রিয়সীকে টেনে নিল। আকাশে আজ মস্ত বড় একটা চাঁদ উঠেছে।
তারায় তারায় ভরপুর আজ আকাশটা, কোথাও যেন কোনো খুঁত নেই এই বিশাল আকাশটাই। আজ চাঁদের আলোটা বেশ উজ্জ্বল, চাঁদের আলোয় নদীর পানিগুলোর প্রত্যেকটি স্রোতের খাঁজ চিকচিক করছে, দেখতে বেশ সুন্দর লাগছে। ব্রিজের উপর থেকে হঠাৎ হঠাৎ দমকা হাওয়া বইছে, যার ফলে মেয়েটার কুচকুচে কালো এলোকেশি রেশমি চুলগুলো বাতাসের সাথে পাল্লা দিয়ে উঠছে। ছেলেটা নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে মেয়েটার দিকে, যেন তার সামনে দাঁড়িয়ে আছে সদ্য ফোটা কোনো রক্তজবা ফুল, যার কোনো নিজস্ব গন্ধ নেই, কিন্তু তবুও সে ফুলের মধ্যে অনন্য ফুল। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিও তেমন আহামরি সুন্দরী না, শ্যামবর্ণের চেহারায় মেয়েটাকে যেন কোনো অচেনা রাজ্যের রাজকুমারী লাগে। তার গেজো দাঁতের ঝঙ্কার তোলা হাসিটা তার হৃদয়টা ক্ষত বিক্ষত করে দেয় মুহূর্তের মধ্যেই। তাই তো সে মেয়েটার নাম দিয়েছে শ্যামবতী, শুধুই তারই শ্যামবতী। তবুও তার কত চালাক চাতুরি, নিজেকে আড়ালে রাখার মতো পদ্ধতি ব্যবহার করতে ব্যস্ত সে। তাদের মাঝে বেশ নীরবতা ভেঙে মেয়েটি বলল, আচ্ছা শোনো না, রাজা আর আরশিয়া একজন আরেকজনকে ভালোবাসে কিনা জানি না, তবে আরশিয়া রাজাকে ভালোবাসে। আমি আরশিয়াকে রাজার জন্য কান্না করতে দেখেছি। আমি বুঝতে পেরেছি আরশিয়া রাজাকে ভালোবাসে, কিন্তু রমণীটি আর বলতে পারল না। ছেলেটি মুচকি হাসি দিয়ে রমণীটিকে নিজের সাথে আরও নাকের সাথে নাক নিয়ে বলতে লাগে, ভালোবাসা এমন একটা জিনিস, যদি কারো মনে কারো প্রতি ভালোবাসা খেলে যায় তাহলে ওই মানুষটা কয়লার মতন পুড়ে যায়। ভালোবাসা খুবই অদ্ভুত একটা জিনিস। চিন্তা করো না, রাজা আরশিয়াকে ভালোবাসবেই। বন্ধু আমার, তার প্রতিটা জিনিস সম্পর্কে আমি জানি। হতে পারে সে মাইন্ড রাজ্যের রাজা, তবুও তার মাঝে একটা মন আছে যা দিন শেষে আরশিয়াকেই চাইবে। কথাগুলো বলেই ছেলেটা উচ্চস্বরে হাসতে থাকে। ভার্সিটিতে আজ কি যেন অনুষ্ঠান হবে। সব ছাত্রছাত্রী আজ পাহাড়ি রঙের পোশাকে সজ্জিত হয়ে এসেছে। আরশিয়া আর নেহাও বাদ যায়নি, দুজনেই আজ কালো জামদানি শাড়ি পরে এসেছে। দুজনকেই আজ বেশ সুন্দর লাগছে। একজনকে যেমন শ্যামবতী লাগছে, তেমনি অন্যজনকে মায়াবতী লাগছে। ভার্সিটির বকুলতলায় বসে দুইজনে বসে বসে কি যেন বলছে আর অট্টহাসিতে মেতে উঠেছে। দুইজনই বসে আছে রাজার জন্য। বেশ অনেকক্ষণ হলো তারা বসে আছে। ভার্সিটির সব ছেলেরা বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে হাঁ করে। এই ব্যাপারটাই যেমন তারা অস্বস্তিতে পড়ছে, তেমনই বেশ উপভোগ করছে। এমনি দুজনই ভার্সিটিতে সুন্দরীদের মধ্যে আছে। এক ছেলে তো সরাসরি প্রপোজ করে ফেলেছে আরশিয়াকে না চিনে। যখন চিনতে পারলো তার সামনে যে মেয়েটি বসে আছে সে ভার্সিটির কমিশনারের মেয়ে আরশিয়া, তখনই ভৌ দৌড় দিল ছেলেটি। এ নিয়ে আরশিয়া আর নেহা সে কি হাসি। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করে দুইটা ছেলে দুইজনকে দেখে আরশিয়া আর নেহা দুইজনের মুখেই হাসি ফুটে উঠেছে। রাজাকে তো চিনেই, কিন্তু রাজার পাশে থাকা ছেলেটাকে আরশিয়া চিনে না। তারা দুজন ধীর পায়ে হেঁটে ভার্সিটির পূর্ব দিকে কৃষ্ণচূড়া গাছটার কাছে আসে। নীরবতা ভেঙে রাহাত বলে ওঠে, রাজা, আরশের ভবিষ্যতে মেয়েটাকে দেখে আমি আর থাকতে পারছি না। তাকে আমার শ্যামবতী বানাবো। ওই মেয়ের শ্যামবর্ণ চেহারা আমাকে ঝলসে দিয়েছে। রাহাতের কথায় রাজা মুখ টিপে হাসে। আরশিয়ার পাশে নেহা ছিল। নেহাকে দেখেই রাহাত কথাগুলো বলল। একটু পর নেহা আর আরশিয়া তাদের সামনে এসে দাঁড়ালো। রাজা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, আর তা এক্ষুনি। আরশিয়ার কথাই রাজার রাহাতের দিকে তাকায়। রাহাত চলে যাওয়া ধরলেই নেহা বলে ওঠে, আপনার সাথে নিয়ে যান, কাবাব মে হাড্ডি নিহি হতি। রাহাত মুচকে একটা হাসি দিয়ে চলে যায়। সাথে সাথে নেহাও। তারা তাদের গন্তব্যের দিকেই অগ্রসর হচ্ছে। রাজা, আমি আর নিতে পারছি না তোমার অবহেলা। ভালোবাসি তোমাকে, বোঝাতে পারছি না আমি। তুমিহীনা আমি কেমন আছি তা আমিই জানি। বিশ্বাস করো, আমার ভালোবাসা কোনো স্বার্থ নেই। তোমাকে ভালোবাসি, তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। তুমি আমাকে তোমার পাশে থাকার একটা সুযোগ দাও প্লিজ। ভালোবাসা খুবই সহজ একটা কথা আরশিয়া, কিন্তু কি জানো, সবার জন্য ভালোবাসা হয় না। মরুভূমির মাঝে যেমন পানি বের করা যায় না, ঠিক তেমনই আমার মনের মাঝে ভালোবাসা নামক বস্তুটার কোনো অস্তিত্ব নেই।
তোমাকে একটা ঘটনা বলি। তুমি বড়লোক বাবার মেয়ে, জীবনে কখনো অনাহারে থাকোনি, কিন্তু আমি দিনের পর দিন অনাহারে বড় হয়েছি। রাস্তায় পড়ে থাকা আংশিক ভালো খাবারগুলো তোমাদের মতো বড়লোক যারা ফেলে দিয়েছে, তা খেয়ে নিজের জীবন বাঁচিয়েছি। রাস্তায় নিজের ঘরবাড়ি বানিয়েছি। জন্মের পর নিজের মায়ের মুখ দেখিনি। জানি না আমার মা কে। আমাকে নাকি ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছে। অসহ্য যন্ত্রণা হয়। আমাকে যদি তাদের এভাবে ডাস্টবিনে ফেলে রাখার হতো, তাহলে জন্ম কেন দিল? আমার জীবন অভিশপ্ত। আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নরকে পরিণত হোক। মনে আছে বলেছিলাম তোমাকে, ভালোবাসি কথাটা অতি সহজ, কিন্তু ভালোবেসে আঁকড়ে থাকাটাই কঠিন। ভালোবাসি বলতে কোনো ক্ষতি নেই, তবে ভালোবাসি বলে দিন শেষে নিজের মধ্যে আটকে রাখা ক্ষতি। মুখে বললাম ভালোবাসি, আর সময় ছেড়ে গেলাম, তা ভালোবাসা হতে পারে না। আমি এমন একজন মানুষ যার মাঝে ভালোবাসা নেই। আমার মাঝে সৃষ্টিকর্তা ভালোবাসা দিয়ে পাঠায়নি। আমি মানুষটা সবার থেকে আলাদা। আমাকে ভালোবেসে ভুল করো না। ভুলে যাও আমি নামক ছায়াটার কথা। কথাগুলো বলেই রাজা কৃষ্ণচূড়া গাছটা থেকে সরে গিয়ে গুটিসুটি পায়ে ক্যাম্পাসে প্রবেশ করে, ক্লাসরুমে চলে যায়। আরশিয়া তখনও তাকিয়েছিল ঝরে পড়া কৃষ্ণচূড়া ফুলগুলোর দিকে। তাজা থাকাকালীন কতই না সৌন্দর্য ফুটিয়ে তুলেছিল, আর এখন মৃত মনে হয়েছে। সেও রাজাকে মৃতপুরী থেকে তাজা কৃষ্ণচূড়ার রূপান্তর করবে। সেও তার ভালোবাসা দিয়ে দেখিয়ে দিবে ভালোবাসা কিচ্ছু দেখে না, ভালোবাসা দেখে দুটো পবিত্র প্রাণ। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সাথে দমকা হাওয়া বইছে। রাস্তার ধারে কিছু বৃষ্টির পানি জমেছে। ল্যাম্পপোস্টের আলোতে পানিগুলো চিকচিক করছে। বেশ কয়েক মিটার দূরে দূরে সারিবদ্ধভাবে ল্যাম্পপোস্টগুলো চলে গেছে। রাস্তাটার মাঝে কোনো মানুষের আনাগোনা নেই। নিস্তব্ধ রাতে জনশীর্ণ রাস্তার ধারে হেঁটে যাচ্ছে দুটি ছেলে। পুরো রাস্তাটায় কোনো মানুষের আনাগোনা নেই, একদম জনশূন্য। রাস্তাটা বেশ সুন্দর লাগছে রাতের ঘুটঘুটে অন্ধকারে। আজ আর চাঁদের আলো নেই রাস্তাটায়। ছেলে দুটোর মধ্যে একজনের হাতে বিয়ারের বোতল, অন্যজনের হাতে জ্বলন্ত সিগারেট। একজন ঢকঢক করে বিয়ার খাচ্ছে, আর অন্যজন বেশ জোরেই সিগারেটের ধোঁয়া ছাড়তে ব্যস্ত। দুজনের গায়ে কালো রঙের টি শার্ট আর সাদা জিন্স, পায়ে হাই কনভার্স জুতো। কিছুক্ষণ আগেই যে লোকটিকে মারা হয়েছে সে একজন বিজনেসম্যান। বেশ পুরনো হিসাব বাকি ছিল লোকটার সাথে, তাই আজ হিসেবটা একদম মিটিয়ে নিল। ছেলে দুটো আচমকা বেশ জোরেই হেসে উঠল। জনশূন্য রাস্তাটায় হাসিটা কয়েকবার বাড়ি খেয়ে বেশ বিদঘুটে শোনালো। মিস্টার আকরাম মির্জা ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। মাথার মধ্যে তখনও খুনের রহস্যগুলো দলা পেকে ঘুরছে, যা সহজে খুলছে না। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। কপালে হাত রেখে চিন্তা করছেন। উপর থেকে চাপ আসছে দিনকে দিন। কপালে হাত রেখে যখন চিন্তায় মগ্ন, হঠাৎ ড্রাইভার গাড়ি থামালেন। গাড়ি থামার ফলে আকরাম মির্জা বেশ বিরক্ত হলেন। গাড়ি কেন থামালে সালাম? স্যার সামনে তাকান। কেন, কি হয়েছে? দেখেন না স্যার একটু। সালামের কথা মতো আকরাম মির্জা সামনে তাকালেন। তাদের থেকে বেশ কিছু দূরে পড়ে আছে একটা লাশ। আকরাম মির্জা দ্রুত পায়ে হেঁটে গেলেন না লাশটার দিকে। আবারও একটা খুন। আকরাম মির্জা লাশটার কাছে এসে পৌঁছলেন। লাশটার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। এবারও লাশটার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন। লাশটার উন্মুক্ত বুকটার মধ্যে বেশ ধারালো কিছু দিয়ে কিছু লেখা রয়েছে। আকরাম মির্জা প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে হাবিলদার রমিজকে কল করে কয়েকটা পুলিশকে সাথে নিয়ে আসতে বললেন। কল কেটে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে বুকের মধ্যে থাকা রক্তগুলো পরিষ্কার করলেন। আকরাম মির্জা বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন লেখাটার দিকে। বেশ তেড়াবেড়া করে লেখা আছে, তিলোত্তমা শহরে আমার আগমন। লেখাটাকে দেখে বেশ বিস্মিত হন তিনি। আনমনে বললেন, এটাও তাদের খুন। লাশটা থেকে সরে আকরাম মির্জা পকেট থেকে একটা সিগারেট জ্বালায়। বেশ আস্তে আস্তেই সিগারেটে টান দিচ্ছেন তিনি, আর কি যেন ভাবছেন। লাশটা থেকে কিছু দূরে পড়ে আছে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া মাথাটা।
মাথাটার দিকে এগিয়ে গেলেন ধীর পায়ে, হাঁটু গেড়ে বসলেন মাথাটার পাশে। মাথাটা হাতে নিয়ে তাকালেন তিনি। হাঁ হয়ে আছে মুখটা, কপালের ঠিক মাঝ বরাবর গুলির চিহ্ন। গরম উত্তপ্ত বুলেট দ্বিধাহীনভাবে চলে গেছে খুব স্বাভাবিকভাবেই। আকরাম মির্জা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মাথাটার দিকে। হাবিলদার রমিজ কিছু পুলিশ নিয়ে উপস্থিত হলেন আকরাম মির্জার সামনে। আকরাম মির্জা শান্ত দৃষ্টিতে তাকালেন রমিজদের দিকে। রমিজকে উদ্দেশ্য করে বললেন, রাজিম, সবাইকে এদিকে আসতে বলো। রমিজ সবাইকে ডাক দিয়ে একত্র হতে বলল। জায়গাটিতে উপস্থিত থাকা সকল পুলিশ কর্মকর্তা একসাথে সারিবদ্ধভাবে দাঁড়ালো। আকরাম মির্জা তাদের সামনে এসে দাঁড়ালেন। সবাই একসাথে সালাম দিয়ে নীরব রইল। আকরাম মির্জা সালামের জবাব দিয়ে গলাটা পরিষ্কার করে নিলেন। গলার স্বরটা হালকা ভরাট করে বললেন, তোমাদের এখানে ডেকেছি কেন জানো? হয়তো কেউ জানো বা ধারণা করছো এই জন্য। তোমাদের এখানে ডাকা হয়েছে এই খুনের রহস্যটা বের করার জন্য। তোমাদের কয়েকটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শোনো। এতদিন যাবৎ যেসব খুন হয়েছে সব খুনগুলো একজনই করেছে। খুব ঠান্ডা মাথায় খুনগুলো করেছে সে। এখনো অবধি কোনো খুনের মজবুত একটি প্রমাণও পাওয়া যায়নি যে তাকে আমরা ধরতে পারবো। সে যতগুলো খুন করেছে সেখানে সে একটা প্রমাণও রেখে যায়নি। খুব নিখুঁতভাবে সে খুনগুলো করে চলে গেছে। এখন তোমাদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে স্যার আমরা তাকে কিভাবে ধরবো? সত্যি বলতে প্রশ্নটার উত্তর আমার কাছেও নেই। তাহলে আসল খুনিকে বা মাস্টার মাইন্ডকে কিভাবে ধরবো? আমরা তাকে ধরার চেষ্টাও করব না। রমিজ, থানাতে থাকা সকল এসআই, এসপিআই, হাবিলদারকে 5 মিনিটের মধ্যে আমার সামনে আসতে বলো। হাবিলদার রমিজ সব পুলিশকে কল করলেন। আকরাম মির্জা, আব্দুল তাদের ডেকে পাঠিয়েছেন। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে একটা সিগারেট ধরালেন তিনি। পরপর কয়েকটা টান দিয়ে মুখ থেকে সিগারেটটা হাতে নিলেন তিনি। এভাবেই সিগারেট খাওয়া যেন তার অভ্যেসে পরিণত হয়ে গেছে। মুখে আর নাক দিয়ে ধোঁয়াগুলো ছেড়ে দিলেন দূরের ওই নিকষ কালো আকাশটার দিকে। থানায় থাকা সব পুলিশ কর্মকর্তা আকরাম মির্জার সামনে দাঁড়িয়ে আছেন। কেউ পুলিশি পোশাক নিয়ে, কেউ সিভিল ড্রেস নিয়ে উপস্থিত। রমিজ, সবাই উপস্থিত আছে এখানে? জি স্যার। ভালো। এখানে তোমাদের ডাকা হয়েছে বিশেষ কিছু কারণে। এখানে উপস্থিত থাকা সকলে মিলে কয়েকটা দলে ভাগ হয়ে যাবে। প্রতিটি দলে 4-5 জন করে থাকবে। আর কাল থেকে সবাই শহরের সকল নির্জন কোলাহলমুক্ত জায়গাগুলোতে থাকবে। বিশেষ করে রাত 12টার পরে সবাই অ্যালার্ট থাকবে। অস্বাভাবিক কিছু দেখলেই আমাকে বা আমাদের মতো যে কোনো একজনকে কল করবে। খুনি যেন কোনোভাবেই টের না পায় আমরা তাকে ফলো করছি, ঠিক আছে? সবাই ছদ্মবেশ নিয়ে থাকবে কিন্তু, যাতে সে বুঝতে না পারে আমরা পুলিশের লোক। আমি কি বলতে চেয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইয়েস স্যার। ওকে, তোমরা চলে যাও। আর রমিজ, লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। আমি যাচ্ছি। জি স্যার। বাড়িতে গিয়ে সোফায় বসলেন আকরাম মির্জা। কাজের বুয়াকে জোরে ডাক দিলেন তিনি। রাহেলা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। আর মামুনিকে ডাকছি বলো। জি স্যার। রান্নাঘর থেকে বলল রাহেলা। আকরাম মির্জা সোফায় বসে চিরপরিচিত একটা নাম্বারে কল দিলেন। কানে মোবাইলটা নিলেন তিনি। এখনও রিং হচ্ছে। কল ধরার পর ভরাট গলায় বললেন তিনি, কয়েকদিনের জন্য গা ঢাকা দাও তোমরা। কি শুরু করেছো এসব? ওদিকে সামাল দিতে পারছি না। ওপাশ থেকে কি বলা হলো শোনা যায়নি। শাহিদ আকরাম মির্জা মুচকি হেসে মোবাইলটা কেটে দিলেন। সিঁড়ি বেয়ে আরশিয়া নামছে, পরনের টপস আর জিন্স। আরশিয়া আকরাম মির্জার পাশে বসলো। আকরাম মির্জা মুচকি হেসে বললেন, তো মামুনি, তোমার ওদিকের অবস্থা কেমন? সত্যি বলতে বাবা, ওকে ভালোবাসার ফাঁদে ফেলতে গিয়ে আমি নিজেই ওর প্রেমে পড়ে গেছি। মেয়ের জবাবে আকরাম মির্জা মুচকি হাসলেন। পাশে বসে থাকা আরশিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। বাবা, তুমি হাসলে কেন? ওকে আমার চাই। কিভাবে এনে দিবা তা আমি জানি না, আমার ওকে চাই মানে চাই। এবারও আকরাম মির্জা মুচকি হাসলেন। যে হাসির পিছনে রয়েছে কোনো বিষাক্ত সত্য, বিদঘুটে কোনো ভয়ঙ্কর ইতিহাস। মাথায় হাজারো চিন্তা ঘুরছে, অথচ মুখে মুচকি হাসি বজায় রয়েছে। রাজার রাজ্যে হাজারো বনশিয়াল রাজত্ব করে হামাগুড়ি দিবে।
তবু রাজা একজনই থাকে। কিলারের 400 কোটি টাকা আনার জন্য এসেছি আমরা। আমরা প্রেমনগর বসিয়ে দিচ্ছি সবাই। কিলারের কর্ণপাত হলে কি করব? রাহাত, তুই বোকায় রয়ে গেলি। কিলার আমাদের দুজনের ভরসায় কি তার 400 কোটি টাকা রেখে দিবে? একটু আগেই যাকে মারা হয়েছে সে কিলারের লোক, বিজনেসম্যান হয়ে কিলারের কালো দুনিয়ার সঙ্গী। হা হা। আরশের কি হবে? সে তো তোকে সত্যি ভালোবাসে। রাহাতের কথায় রাজা জোরে জোরে হেসে ওঠে আর বলে, রাফিয়ান জগতে মিথ্যেটাকে সত্য বলে তুলে ধরা হয়। কার অগোচরে কে বেইমানি করে বলা মুশকিল। আমাদের ডিকশনারিতে ভালোবাসা বলতে কিছু নেই। গরম একটা বুলেটে নিজের শরীরটা শিয়াল কুকুরের হাতে সঁপে দিয়েছি। অপেক্ষা শুধু গরম একটা বুলেটের। হা হা। রাজার কথাগুলো রাহাতের মাথার উপর দিয়ে যায়, তবুও রাজার অট্টহাসির সাথে তাল মিলিয়ে সেও হাসে হা হা করে। রাজা, রাহাত, নেহা বসে আছে ভার্সিটি জারুতলায়। তিনজনই বেশ চিন্তিত। অস্থিরতার ছাপ তিনজনের চেহারায় বিদ্যমান। বেশ কয়েকদিন ধরে আরশিয়া ভার্সিটিতে আসছে না, তাদের ফোনও ধরছে না। বেশ চিন্তা হচ্ছে নেহার, কোথায় যেতে পারে মেয়েটা। হুট করেই রাজার ফোনে একটা মেসেজ আসে। রাজা ফোনটা প্যান্টের পকেট থেকে হাতে নেয়, দেখে আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। রাজা মেসেজ অপশনে গিয়ে মেসেজটা পড়ে নেয়। রাগেই চেহারাটা একদম লাল হয়ে গিয়েছে তার। রাহাত, নেহা রাজার দিকে তাকিয়ে আটকে ওঠে। মনে মনে ভাবে, ছেলেটা কি কোনো কারণে রেগে আছে। রাহাত আর নেহা কাঁধে হাত রাখে। রাজা তাদের দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে রয়। রাজা একবার রাহাতের দিকে তাকায়, আরেকবার হাতে থাকা মোবাইলটার দিকে তাকায়। চোখ দিয়ে আগুন ঝরছে তার। রাহাত আলতো হাতে রাজার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। সূক্ষ্ম চোখে মোবাইলটার দিকে তাকায় সে। মেসেজটা পড়তে থাকে সে। কেমন আছো মিস্টার রাফিয়ান? আমার জানা মতে তেমন একটু ভালো নেই, তবে এই মেসেজটা দেবার পর তুমি আরও ভালো থাকতে পারবে না। তোমার প্রিয়সী কিন্তু আমার কবজায়। যে কোনো সময় তার মৃত্যুর ডাক পড়ে যাবে। আমি কে সেটা তুমি খুব ভালো করেই জানো। ধরো তোমার কোনো এক বিপদের শুভাকাঙ্ক্ষী ছিলাম। নিস্তব্ধ সেই ছোট্ট নদীর তীরে আবারও দেখা হবে। আমি কিন্তু অপেক্ষায় আছি। তাড়াতাড়ি চলে এসো সঠিক সময়ে। রাহাত আর নেহা কী বলবে বুঝে উঠছে না। কেবল মাথার ভিতর একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছে, কে হতে পারে। রাজার দিকে তাকায় সে। কেমন শুকনো শুকনো লাগছে মুখটা। রাজার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তারা। চোখ বন্ধ করার আরশিয়ায় মায়াময় মুখটা ভেসে ওঠে। হঠাৎ বুকটা মোচড় দিয়ে ওঠে। চোখ বন্ধ করা অবস্থায় নেহা রাহাতের হাত চেপে ধরে বলে, নীরাবুকে কিডন্যাপ করেছে? রাজা নেহার দিকে তাকাই, বেশ শক্ত কণ্ঠে বলে ওঠে, তোমার বাবা? নেহা বেশ অবাক হয়। তার বাবা আরশিয়াকে কেন তুলে নিয়ে গেছে? তার সাথে আরশিয়ার কিসের শত্রুতা? নেহার মাথায় কিছুই ঢুকছে না। নেহা রাজার দিকে অবাক চোখে তাকায়। রাজা কোনো ভনিতা ছাড়াই বলে, তুমি কি জানো তুমি আরশিয়ার খালাতো বোন হও? হা হা হা। মাথায় কিছু ঢুকছে না তাই না? আসলে তোমার বাবা এমন একজন মাইন্ড গেমার যা তোমাদের সবার সাথে মাইন্ড গেম খেলছে, যা তোমরা গুণাক্ষরে টের পাওনি। তোমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করায়। যদিও বা তোমার মা মারা যায়, ভাগ্যক্রমে তুমি বেঁচে যাও। তোমার বাবা ভালো সেজে তোমাকে নিয়ে আসে। ভাবছো আমি কিভাবে জানি? হা হা, আমি অনেক কিছুই জানি। তোমার বাবা আসলে কোনো পুলিশ অফিসার না, তিনি একজন রিয়েল রাফিয়ান, যা সবার চোখের অগোচরে। আজ রাতে হয়তো অনেক কিছুই হবে। ওই যে দেখছো ছেলেটা, তোমার ভাই। রক্তের সম্পর্কে সে তোমার বড় ভাই। যাও তার কাছে। রাজার কথা শুনে নেহা হতভম্ব হয়ে যায়। রাজার কথা মতো নীলা সামনে তাকায়, দেখে ওদিন ভার্সিটিতে আসা ছেলেটা দাঁড়িয়ে আছে তাদের থেকে কিছুটা দূরে। ছেলেটার দিকে বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। আরে, এ তো মেঘ। সে তো এত কিছু জানে না, অথচ তার পাশে বসে থাকা ছেলেটা এত কিছু জানে। তার ভাই তার এত কাছে থেকেও তাকে চিনতে পারল না। নেহা দৌড় দেয়। মেঘ দূর থেকে হাত মেলে দাঁড়িয়ে আছে। নেহা বেশ দ্রুত গতিতে দৌড়ে মেঘের বুকে ঝাপটে পড়ে। নেহা
বেশ শব্দ করে কান্না করতে থাকে। মেঘের চোখে পানি টলমল করছে। নেহা মাথা তুলে তাকিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। অভিমানে মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয়। এখনও কান্না করছে সে। মেঘ পিছন থেকে বেশ কাতর কণ্ঠে বলে, এখনো রেগে থাকবে এই অভাগা ভাইটার উপর? নেহা এবার ফুপিয়ে কাঁদতে শুরু করে। তারপর আরশিয়া বসে আছে একটা রুমে। 40 ওয়াটের ডিম লাইটটা নিভো নিভো, শক্ত মোটা দড়ি দিয়ে বাঁধা। সে নড়াচড়া করতেও পারছে না। সে বেশ অনেকক্ষণ হলো সে এখানে বাঁধা। আরশিয়া নিভো নিভো চোখে চারিদিক তাকালো। রুমটার মানুষের কোনো অস্তিত্ব নেই, কেবল সে বাদে। চারদিক থেকে কেমন যেন মদের বিদঘুটে গন্ধ আসছে। আরশিয়া নাক মুখ কুচকায়, মনে করার চেষ্টা চালায় এখানে কিভাবে এলো। সে তো সকালে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়েছিল বাড়ি থেকে। রাস্তার মাঝেই তাকে কেউ পিছন থেকে রুমাল চেপেছিল। তারপরেরটুকু মনে নেই তার। আরশিয়া এদিক ওদিক তাকালো, তেমন কাউকেই দেখতে পেল না সে। বেশ কয়েকবার দড়ি খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। খট করে দরজা খোলার আওয়াজ পেয়ে সামনে তাকায় সে। দেখে সাদা পাঞ্জাবি পরিহিত কেউ আসছে। দরজার দিকে অন্ধকার হওয়ায় হেঁটে আসা ব্যক্তিটিকে চিনতে পারল না আরশিয়া। ব্যক্তিটি আরশিয়ার সামনাসামনি এসে দাঁড়ায়। পিছন থেকে একটা ছেলে চেয়ার দিয়ে যায়। আরশিয়া দুর্বল চোখে সামনে বসে থাকা ব্যক্তিটির দিকে তাকায়। বেশ অবাক হয় সে। চোখে মুখে ফুটে ওঠে রাগের আভা। আরশিয়া চোখ মুখ শক্ত করে বলে, আপনি এখানে? তাহলে আপনি আমাকে তুলে এনেছেন? আরশিয়ার কথায় সামনে বসে থাকা ব্যক্তির তেমন কোনো ভাবাবেগ হলো না। লোকটা নিঃশব্দে বসে থাকে আর শব্দহীন মুচকি মুচকি হাসে। লোকটা আরশিয়ার দিকে তাকায়, মুখে মাস্ক পরিহিত। তবুও আরশিয়া চিনে যায়। লোকটি আরশিয়ার দিকে ভরাট কণ্ঠে বলে, ওয়েলকাম টু মাই মাস্তানি সিটি। আরশিয়া রহস্যময় হাসি দেয়। লোকটি নিজের মাস্ক খুলে ফেলে। আরশিয়া বেশ শব্দ করে হাসে। লোকটি অবাক হয়। আরশিয়া এখনও চেয়ারের সাথে বাঁধা। লোকটা শান্ত কণ্ঠে বলে, তোর বাবা আকরাম মির্জা না? আকরাম মির্জা 2 নম্বর পুলিশ। আকরাম মির্জা নেহার বাবা। তোর খালাতো বোন হয় নেহা। তোর বাবার নাম আদনান সাহেব। কোনো আত্মীয়র হাতে খুন হয়েছিল, তাই না? জানিস কোনটা কে করেছে? আমি। এই বলে লোকটা আরশিয়ার হাতে গুলি করে। আরশিয়া ব্যথায় আহ করে মৃদুস্বরে চিৎকার করে। লোকটা আরশিয়াকে আরও কাছে এসে তার হাতের বাঁধন খুলে দেয়। আরশিয়া দুর্বল হাতে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে মুখে নেয়। আগন্তুক লোকটা আরশিয়ার দিকে লাইটারটা ছুঁড়ে মারে। আরশিয়া দুর্বল হাতে লাইটারটা নিয়ে সিগারেটটা জ্বালায়। একসাথে কয়েকটা টান দিয়ে সামনে বসে থাকা আগন্তুক লোকটার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। লোকটি আরশিয়ার দিকে মুচকি হেসে তাকায়। আরশিয়া আপন মনে সিগারেট ফুঁকছে। লোকটি কাকে যেন ইশারা করে। একটি ছেলে নিশিকে টেনে হিঁচড়ে আনে আরশিয়ার সামনে। মুখের এক পাশে চড় মারার ফলে 5টা আঙুল বসে গেছে। দুর্বল চোখে আরশিয়ার দিকে তাকায় নিশি। হঠাৎ করে হু হু করে কেঁদে ওঠে নিশি। মাথাটা কেমন যেন ভো ভো করে ঘুরছে তার। এত জোরে কেউ তাকে চড় মারেনি। নিশির এমন হাল দেখে আরশিয়ার চোখ মুখ শক্ত হয়ে যায়। আগন্তুক লোকটি উচ্চস্বরে হেসে বলে, কষ্ট হচ্ছে তাই না? এমনই কষ্ট হয়েছিল যখন তুই আরিফকে মেরেছিলি। মনে মনে ভাবছিস আরিফের সাথে আমার সম্পর্ক কি? একজন বাবার সাথে ছেলের সাথে যে সম্পর্ক, আমার সাথে আরিফের সেই সম্পর্ক। আগন্তুকের কথা শুনে আরশিয়া হেসে দেয় উচ্চস্বরে। সিগারেটের প্যাকেট থেকে আরও একটা সিগারেট নিয়ে সেটা জ্বালায় সে। একসাথে কয়েক টান দিয়ে আয়েশি ভঙ্গিতে বসে সে চেয়ারটাতে। হঠাৎই নির্ভুল স্নাইপারের বুলেটের জালে আবদ্ধ হতে থাকে সেখানে থাকা লোকগুলো। আরশিয়া জোরে হেসে ওঠে। দুর্বল পায়ে উঠে দাঁড়ায় সে। মুখে তখনও অর্ধজ্বলন্ত সিগারেট। ধীর পায়ে হেঁটে আগন্তুকের সামনে যায় সে। মুখে মুচকি হাসির প্রলেপ ফুটিয়ে তুলে লোকটির একদম কাছাকাছি গিয়ে ফিসফিস করে বলে, একটাই বুলেট, হাজারো নিশানা। পিচঢালা রোডে হাজারো লাশের মিছিলে রক্তের স্রোত বহমান।
রক্তের নদীতে বহমান স্রোতের নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায় নিমজ্জিত হয়ে ওঠা? কি এক নেশাক্তময় গন্ধ রক্তের? ভাবছিস তোকে কেন মারলাম না, বাঁচিয়ে কেন রাখলাম, জানতে চাস? আচ্ছা যা বলছি, তোকে মারার মানুষ এসে গেছে, খেয়ে জানতে চাস? তুই তাকে খুব ভালো করেই চিনিস। তার সাথে তোর খুব তাড়াতাড়ি যে দেখা হবে সেই চিরপরিচিত জায়গায়। অপেক্ষা কর সেই ভয়ঙ্করতম রাতের জন্য। আরশিয়া আর কিছু বলে না, কেবল হাসতে হাসতে সিগারেটে টান দেয়। সিগারেট শেষে টান দিয়ে ছুঁড়ে মারে। ধীর পায়ে হেঁটে নিশির সামনে এসে দাঁড়ায়। বেশ অনেকগুলো ছেলে এসে দাঁড়ায় আরশিয়ার সামনে। সবার গায়ে একই রকম পোশাক। আগন্তুক লোকটি পিস্তল দিয়ে আরশিয়াকে গুলি করতে যাবে, তখনই ছেলেগুলোর মধ্যে কেউ একজন গুলি করে ডিম লাইটে। মুহূর্তের মধ্যেই পুরো রুমটা অন্ধকারে ছেয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আগন্তুক লোকটি মোবাইলের ফ্ল্যাশ অন করে সামনে ধরলে কাউকে পায় না, কেবল কয়েক ফোঁটা রক্তের ছোপ বাঁধে। রেগে বেশ জোরেই ঘুষি দেয়। কয়েকটা পিস্তলের বুলেট খরচ করে নিজের রাগ দমাতে না পেরে কি যেন ভেবে জোরে বিদঘুটে এক হাসি দেয়। আমার আগমন হওয়ার পালা। কিলার জগতের মাইন্ড কিলার রাজ মাহমুদ। তার চাল চালবে, তৈরি থাক সব রাফিয়ান। সব কিছু নীরবে পর্যবেক্ষণ করে আমার চাল দেওয়ার সময় হয়ে গেছে। গেম স্টার্ট নাও। আজকে আগ থেকে কৃষ্ণচূড়া গাছটা নিচে বসে আছে আরশিয়া আর নেহা। আরশিয়াকে দেখে নেহা জাপটে ধরে, কারণ এতদিনের ঘোর অতীত তাদের সামনে আসে। যাকে আরশিয়া বাবা বলে জানতো সে আসলে তার বাবাই নয়, সে নেহার বাবা। আরশিয়া যে মেয়েকে এতদিন তাদের বাড়ির কাজের মেয়ে জেনে এসেছে সেই তার চাচাতো বোন বের হলো। নিশি আরশিয়াদের বাড়িতে কাজ করত, সেটাই জানতো, যাকে আকরাম মির্জা কাজের মেয়ের পরিচয় দিয়েছিল। আর আজকে সে তার চাচাতো বোন বের হলো। নেহা যে ছেলেটাকে রাজার সঙ্গে প্রথম দেখেছে তাকে বিভিন্নভাবে অপমান করেছে, আর সেই তার আপন ভাই বের হলো। সব কিছু যেন ধাঁধা হয়ে রয়ে গেল, বুঝতে পারছে না কিছুই। একটু পর মেঘ, রাহাত আর রাজা আসে কৃষ্ণচূড়া গাছের কাছে। রাজা আরশিয়াকে দেখে একটু মুচকি হাসি দেয়। আরশিয়া কিছু বলার আগেই রাজা বলতে শুরু করে, আরশিয়া, তোমাকে একটা ঘটনা বলি। আমি কে, কেন তিলোত্তমা শহরে এসেছি তা তুমি জানো? এটা আমি জানি। তোমার বাবা, সরি তোমার তো বাবা না, সে কিলারে 400 কোটি টাকা নিজের কাছে রেখেছে। তার জন্য আমার তিলোত্তমা শহরে আসা। আর আমাকে ফাঁদে ফেলার জন্য আকরাম মির্জা তোমাকে গুটি হিসেবে ব্যবহার করেছে। আচ্ছা আরশিয়া, তুমি যে কে তা আমি আগে থেকেই জানি। রাজার কথায় আরশিয়া যেন আকাশ থেকে পড়ল। সে কে আকরাম মির্জা ছাড়া কেউ জানে না, আর তার পরিচয় সে খুবই গোপন রেখেছে। তাহলে রাজা কিভাবে জানলো? মাথা কাজ করা বন্ধ করে দেয় আরশিয়ার। রাজার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিতেই রাজা পকেট থেকে সিগারেট বের করে মুখে পুরে নেয়। কৃষ্ণচূড়া ফুলগুলোর দিকে তাকিয়ে ধোঁয়াগুলো ভাসিয়ে দেয় আকাশে। রাজা বলতে লাগে, জঙ্গলে সিংহ শিকার করতে গেলে আগে সিংহের দাবানল সম্পর্কে জানতে হয়, না হলে সিংহের হাতে অকাল মৃত্যু নিশ্চিত হয়ে যায়। আমি অন্ধকার জগতের বাসিন্দা, অন্ধকার জগৎ সম্পর্কে আগেই অবগত হয়ে কাজে লাগি। আরশিয়া, তুমি সিবিআই অফিসার তা আমি আগে থেকে জানতাম। এটাও জানতাম প্রথমে তুমি আমাকে তোমার প্রেমের জালে ফাঁসিয়ে আমার থেকে সব জানতে চেয়েছিলে, কিন্তু তোমার সব কিছু বিফলে যায়। তবে তুমি আমাকে ভালোবাসো তা আমি জানি। কথাগুলো বলে রাজা সিগারেটে টান দেয়। ধোঁয়াগুলো আকাশের দিকে উড়িয়ে দিচ্ছে দূরবাসায়। কয়েক জোড়া চক্ষু রাজার দিকে তাকিয়ে আছে। তারা আজ নীরব দর্শক। রাফিয়ান জগতের নিকৃষ্ট কাহিনীর অংশগুলো তারা। রাজা আবারও বলতে লাগে, তোমাদের মতো হয় না। হুট করে মেঘ কোথা থেকে আসলো, তাও নেহার আপন ভাই হয়ে। মেঘ চৌধুরী আমার সাথে অনেক আগে থেকেই ছিল।
আর আকরাম মির্জার ছেলে মেঘ আমি আগে থেকে জানতাম। সবার কাছে কালো অন্ধকার রাতের ন্যায় অ্যাক্সিডেন্টে মায়ের সাথে মেঘও মারা গিয়েছিল, কিন্তু না, সেদিন মেঘ চৌধুরী বেঁচে ছিল সবার আড়ালে, আর নেহার আপন বড় ভাই মেঘ। রাজা থেমে যায়। পূর্বের ন্যায় এবারও সবাই নিশ্চুপ। রাজা শব্দ করে হাসে। আজ মনে হয় রাজাকে তাদের কাছে ভয়ঙ্কর মনে হলো। রাজার সামনে বসে আছে মেঘ, তাদের পিছনে রাহাত, আরশিয়া, নেহা, আরও কয়েকটি ছেলে। রাজা রাহাতকে বলে, রাহাত, তোরা কয়েকজন আরশিয়াদের পাহারা দিবি। আমি যতদূর ধারণা করতে পারছি ওরা আরশিয়াদের উপর হামলা করতে পারে, তুই ওদিকটায় নজর রাখবি। জি। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট হাতে নিয়ে সেটাতে আগুন জ্বালায়। মেঘের দিকে তাকায় রাজা, দেখে একপাশে চুপচাপ বসে আছে সে। মেঘের দিকে তাকিয়ে মুচকি হাসলো রাজা। বেশ মিহি কণ্ঠে বলে, মেঘ। মেঘ মাথা তুলে তাকায়, চোখ মুখ লাল হয়ে গেছে তার। ইশারায় কাছে ডাকে তাকে। মেঘ ধীর পায়ে রাজার কাছাকাছি এসে দাঁড়ায়। রাজা মেঘের কাঁধে হাত রাখে, বেশ নির্জীব কণ্ঠে বলে, আমি জানি তুই মুস্কানকে ভালোবাসিস, আর মুস্কান তোকে ভালোবাসে। কি ঠিক বললাম তো? মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কারণ রাজার সব কথা সত্যি। কি বা বলবে, কিছুই তো বলার নেই। রাজা মুখটা খানিকটা গম্ভীর করে তুলে বেশ ভরাট কণ্ঠে বলে, মৌনতা কিন্তু সম্মতির লক্ষণ। আমি কি ধরে নেব এতক্ষণ যা বলেছি সব সত্যি? মেঘ চুপ করে থাকে। তার থেকে কিছুটা দূরে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মুস্কান। দুজনের মুখেই কোনো কথা নেই। রাজা কখনো বিশ্বাসঘাতকতা মেনে নেয় না, আর এখানে তো সে চরম বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে আদৌ কি তার ক্ষমা হবে? হাস্যকর। হ্যাঁ, এটা মানা যায়, সে মুস্কানকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি রাজাকে ভালোবাসে। ছোটবেলা থেকেই রাজা তাকে আগলে রেখেছে। দুজনই দুজনের জানে জিগার। একজনকে ছাড়া অন্যজন যেন অচল। তবুও মুস্কান নামের মেয়েটার মায়ে পড়ে যায় কোনো এক কালে, অথচ মেয়েটা তার থেকে গুণে গুণে 10 বছরের ছোট। মেঘ অপরাধী দৃষ্টিতে তাকায় রাজার দিকে। রাজা তার দিকে স্বাভাবিক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মেঘকে ইশারায় ডাকে সে। মেঘ ধীর পায়ে এগিয়ে যায়, বুকটা প্রচণ্ড গতিতে কাঁপছে। রাজার সামনে গিয়ে দাঁড়ায় সে, মাথা নিচু করে নেয়। মেঘ ইশারায় মুস্কানকে ডাকে। রাজা মেঘের কাঁধে হাত দেয়, বেশ স্বাভাবিক কণ্ঠে বলে, জানিস মেঘ, আজ আমি বেশ নিশ্চিন্ত। মুস্কানের জন্য বেশ চিন্তিত ছিলাম রে, কিন্তু এখন চিন্তিত না, কারণ আমার বোনকে আগলে রাখার জন্য একটা ছেলে সর্বদা সামনে এসে দাঁড়ায়। তাই ঠিক করেছি তার সাথে আমার বোনের বিয়ে দিব ভাবছি। তুই কি বলিস? মেঘের বুকটা ছ্যাঁত করে ওঠে, হাত পা কাঁপতে শুরু করে তার। প্রিয় মানুষটাকে হারানোর ভয় যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। একদিকে বিশ্বাস, অন্যদিকে ভালোবাসা। কোনটাকে বেছে নিবে সে? মুস্কান ছলো ছলো চোখে একবার রাজার দিকে তাকায়, আরেকবার মেঘের দিকে তাকায়। মুস্কানকে ইশারায় কাছে আসতে বলে। মুস্কান ধীর পায়ে রাজার সামনে এসে দাঁড়ায়। মুস্কানের হাত দুটি ধরে মেঘের হাতের মধ্যে ঢুকিয়ে দিল রাজা। মুস্কান আর মেঘ অবাক চোখে তাকায়। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না মুস্কান আর মেঘ। রাজা বেশ স্বাভাবিক কণ্ঠে বলে, কিরে অবাক হলে? ভাবছিস ওর হাতে তোর হাত কেন দিলাম? হা, এতটাই স্বার্থপর মনে করিস আমাকে? তুই জানিস তোর থেকে তোকে আমি বেশি জানি। মেঘ রাজাকে জড়িয়ে ধরে খুশিতে। কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে সে। আসলে বন্ধুত্ব এমন একটা জিনিস যা ভিতরে থেকে আসে। এতক্ষণ রাজার করা কাজ আর মুস্কানের আবির্ভাব সবার কাছে অদ্ভুত লেগেছে। কারো মাথায় কিছুই যায়নি। তাদের অবস্থা দেখে রাজা হো হো করে হেসে বলে, এ হলো মুস্কান। আমি যে অনাথ আশ্রমে বড় হয়েছি সেখান থেকে মুস্কানকে আমার সাথে এনে বড় করি। আমার মতো তারও কেউ ছিল না। সভ্যযুগের নিকৃষ্ট মানুষগুলো হয়তো আমার মতো তাকেও ডাস্টবিনে ফেলে যায়। আশ্রমের একজন মুস্কানকে পেয়ে সেখানে নিয়ে যায়। আমি অন্ধকার জগতের কালো মানুষ, তবুও বোনটা আমাকে ছেড়ে যায়নি। পিচ্ছি থাকাকালীনেই বোনটা বলেছিল, ভাইয়া তুমি আমার দুনিয়া। আর মেঘ আর মুস্কান একে অপরকে ভালোবাসে, তা আমি আজ করতে পেরেছি।
কিন্তু তারা কেউ আমাকে বলেনি। মেঘ মনে করেছে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা হবে। হা 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 হা। এখন রাজার সব কথা সবার কাছে পরিষ্কার। রাজা আরশিয়ার সামনে এসে দাঁড়ায়। আরশিয়া কৃষ্ণচূড়া গাছটার পাশে বসেছিল। রাজা আরশিয়ার দিকে তাকিয়ে পলকহীনভাবে বলতে লাগলো, ভালোবাসি শব্দটার মানে আমি জানি না। বলতে পারো ভালোবাসা কি, সেটাও আমি জানি না। এই যে রক্তজবা ফুল দেখছ, এই ফুলটার কোনো সুবাস নেই, লাল গোলাপের মতো নেই কোনো গন্ধ, নেই কোনো মর্যাদা। তবুও দেখো ফুলটা কি সুন্দর, কি মোহিতময়। ফুলটার যেমন সুবাস গন্ধ নেই, ঠিক তেমনই আমার কাছে ভালোবাসার কোনো মানে নেই। অকারণেই ভালোবাসি হয়তো। কোনো বর্ষার বৃষ্টিমুখর দিনে কালো মেঘে ছেয়ে থাকা আকাশটার পানে তাকিয়েছিলে। তোমার গায়ে লাল শাড়ি জড়ানো ছিল, হাতে লাল ছুরি, কপালে লাল টিপ, আর পাশে আলতা। সেদিন বুকের হৃদস্পন্দন এতই বেড়েছিল যে বুকের বাঁ পাশটায় মৃদু মিষ্টি ব্যথা অনুভব করেছিলাম। সেদিন কি হয়েছিল জানি না, কেবল এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, চোখ যেন ফেরাতেই ইচ্ছে করেনি। চারদিকে তখন ঝুমঝুম বৃষ্টি পড়ছিল। এখনও ভুলতে পারি না সেই মুহূর্ত। ওই দিন একসাথে একদিনে আমার হৃদয়ে রক্তক্ষরণ করেছিলে। তাকে আমি নিজের পছন্দের নামও দিয়েছি, জানো, তাকে মায়াবতী বলে ডাকি। তার কাছে কি আছে জানি না, কেবল মনে হয় তাকে ছাড়া আমি একদম নিঃস্ব। এই মেয়ে, তোমাকে বলছি, আমাকে কি ভালোবাসা শেখাবে? আরশিয়ার চোখ বেয়ে মুক্ত দানার ন্যায় সাদা স্বচ্ছ জল গড়িয়ে পড়ে তুলতুলে মুখটা জুড়ে। আরশিয়া জোরে চিৎকার করে বলে, হ্যাঁ, ভালোবাসতে চাই তোমাকে আজীবন। তোমাকে চাই জ্যোৎস্না ভরা রাতে চাঁদের আলোয় তোমার কাঁধে মাথা রেখে তারা গোনার সাথী হিসেবে। তোমাকে চাই প্রতি রাতের নিস্তব্ধ রাস্তায় হেঁটে যাওয়ার সঙ্গী হিসেবে। হুট করেই আরশিয়া বেশ দ্রুত গতিতে দৌড়ে এসে রাজার বুকে ঝাঁপিয়ে পড়ল। ভার্সিটির সকল ছেলে মেয়ে হাততালি দিতে থাকে। রাজা চোখ বুজে নেয়। অন্যরকম একটা অনুভূতি হচ্ছে তার। আরশিয়া গুটিসুটি হয়ে রাজার বুকে আশ্রয় নেয়। রাজা মুচকি হেসে দেয়, বেশ আস্তে করে পড়ল, পাবলিক কিন্তু চেয়ে আছে আমাদের দিকে, সবাই হাসাহাসি করছে, চলুন বাড়িতে যাই আজ। আরশিয়া সরে দাঁড়ায় রাজার বুক থেকে। রাজা আবারও মুচকি হাসল। আরশিয়া দিকে তাকিয়ে বলে, পাগলি। রাহাত, নেহা, মেঘ, মুস্কান তারা আগেই চলে গেছে। রাজার ইশারার সাথে সাথেই তারা চলে গিয়েছিল, কারণ মুস্কান রাজার ছোট বোন। তার সামনে প্রপোজ করলে লজ্জায় নাক কাটা যেত। অপরদিকে একজনের চোখ দিয়ে আগুন বের হচ্ছে, নিজেকে ঠিক রাখতে পারছে না, চিল্লিয়ে এসে বলে, অপরদিকে একজনের চোখ দিয়ে আগুন বের হচ্ছে, নিজেকে ঠিক রাখতে পারছে না, চিল্লিয়ে এসে বলে, সব প্ল্যান ভেস্তে গেল। আরশিয়াকে হাতে পেয়েও হাতছাড়া করলাম। আমার ছেলেকে আমার চোখের সামনে এনকাউন্টার করে হত্যা করেছে। আমি কিছুতেই ছাড়বো না। ওই দিন সব কিছু ঠিক চলছিল, হুট করে কোত্থেকে এত ছেলে আসলো কে জানে। পরের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেকেই পড়তে হয়। তুই আমার সত্য বের করার জন্য আরশিয়াকে সব বলে দিলি। আরশিয়াকে আমি ছোট্টবেলা থেকে লালন পালন করেছি রে, তার নামে সম্পদের জন্য। আর আজকে তোর জন্য সব ভেস্তে গেল। চিল্লিয়ে কথাগুলো বলে আকরাম। মির্জা শফিকের বুকে সজোরে লাথি মারে। শফিক ছিটকে দূরে গিয়ে পড়ে। আমি না তোর কাছের বন্ধু, আমাকে মারতে পারবি না। এবারের মতো ছেড়ে দে। বন্ধু হয়েও তো শত্রুতামি করলি। যাই হোক, ওপরে গিয়ে ভালো থাকিস। গুড বাই। কথাগুলো বলেই আকরাম মির্জা শফিকের কপাল বরাবর গুলি করে দেয়। শফিকের নিথর দেহ জনমানবহীন রাস্তায় পড়ে থাকে। হয়তো কোনো নেড়েশিয়াল এসে খুবলিয়ে খাবে। আকরাম মির্জার মনে হাজারো চিন্তা, হাজারো ভয়ের বাসা। তার সঙ্গী সাথীদের আস্তে আস্তে সবগুলোকেই মারা হয়েছে। এখন একমাত্র তিনিই আছেন, আর কিছু ভাবতে পারছেন না। উনি চলে যায় নিজ গন্তব্যে। ছোট্ট নদীটির কোল ঘেঁষে হাজারো রকমের নতুন ফুল ফুটেছে। আর চাঁদের আলোয় চারিদিকটা মুখরিত। নেই কোনো কোলাহল, নেই কোনো ব্যস্ততা,
কেবল আছে কয়েকটা মানুষের দীর্ঘশ্বাস। ব্রিজটার উপর বসে আছে দুটি মানব, রাজা আর রাহাত। কেউ রক্তের ফেরিওয়ালা, কেউ বা রক্ত দেখার দর্শক। শাসা করে ঠান্ডা বাতাস বইছে, কেমন যেন হাড় কাঁপানো বাতাস। চাঁদের আলোয় নদীর পানি চিকচিক করছে, কেমন যেন বেশ সুন্দর লাগছে। দুটি মানব একে অপরের মুখোমুখি বসে আছে। সামনে একটি টেবিলে বিয়ারের বোতল আর সিগারেটের প্যাকেট রাখা। নিস্তব্ধ কোলাহল শূন্য রাস্তায় বসে আছে দুটি মানব, একজন রক্ত দেখার ফেরিওয়ালা, আরেকজন রক্তের নেশায় বুঁদ হওয়া কাঙাল। সামনাসামনি চেয়ারে দুজন বসে আছে, কারো মুখেই কথা নেই। একজন ঢকঢক করে মদ খাচ্ছে, আরেকজন মাথা নিচু করে বসে আছে। সামনে ধুলাবালি জড়ানো টেবিলটার এক কোণে পড়ে আছে কয়েকটা সিগারেটের প্যাকেট। জনমানবহীন এই রাস্তায় তেমন কোনো মানুষের আসা যাওয়া নেই বললেই চলে। রাত তখন 12টা কি 1টা হবে। চারিদিকে নিস্তব্ধতা ছাড়িয়ে ঝিঝি পোকারা ডাকছে অনবরত, যা রাতের নিস্তব্ধতাকে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে। দূরে কোনো জায়গা থেকে কয়েকটা শিয়ালের ডাক ভেসে আসছে। চুপচাপ থাকা ব্যক্তিটি হঠাৎ হেসে ওঠে। মদে বিভোর হওয়া ব্যক্তিটি তাকায়। এমন হাসির মানিটা খুঁজতে থাকে সে। টেবিলের কোণা থেকে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে একটা সিগারেট জ্বালায়। সামনে তাকিয়ে বেশ অবাক হয়। মুখে কালো মাস্ক পরিহিত লোকটা যখন নিজের মাস্কটা খুলে রাজা কিলারকে দেখে বেশ অবাক হয়, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না। মুখে ফুটে ওঠে রহস্যময় মুচকি হাসির প্রলেপ। রাজা তার দিকে তাকায়, মুখে হাসি। ক্লিন সেভ করা ফর্সা মুখটা চাঁদের আলোয় চিকচিক করছে। কিলার মুচকি হেসে রাজার দিকে আর রাহাতের দিকে তাকায়। রাজা সিগারেট টানতে ব্যস্ত। কয়েকটা টান দিয়ে আকাশের দিকে তাকিয়ে জ্যোৎস্না ভরা আকাশের ধোঁয়াগুলো ছেড়ে দেয়। আজকে পূর্ণিমার আলোটা একটু বেশিই প্রখর। নীরবতা ভেঙে রাজা বলে, ওয়েলকাম টু রাজ মাহমুদ ওরফে কিলার। রাজ মুচকি হাসি দিয়ে বিয়ারের বোতলটা মুখে পুরে কটমট করে খেতে থাকে। রাজা রাহাত দুজনই তাকিয়ে আছে। রাজ্য আমার, রাজত্ব করেছে অন্যরা। তোদের দুজনকে পাঠিয়েছি আমার মিশনের জন্য, তার চিটে ফুটাও করিসনি। রাফিয়ান শহরে এসে নিজেদের গেম দিয়ে সবকিছু তোর চালে নিয়ে নিলি। দূর থেকে তোকে রাজ্য পরিচালনা করতে দেখেছি, বেশ ভালোই মাইন্ড গেম দিয়ে আগলে নিলি। আর আমার 400 কোটি টাকা কোথায়, যার জন্য এখানে আসা? কিলারের কথায় রাজা রাহাত মাথা নিচু করে রাখে। তাদের মাথা নিচু দেখে কিলার মুচকি হাসি দেয়। কিলার রাহাতের দিকে তাকায়। রাহাত, তোকে কেন পাঠিয়েছি? রাজার সবকিছু আমার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে, কিন্তু তুইও বেমানি করলি। জানিস তো আমাদের রাজত্ব কায়েম করতে কি কি লাগে? তাজা রক্তের গন্ধ আর বিদঘুটে লাশের সমাহার। ভাই, রাহাতের কোনো দোষ ছিল না, আমি আগে থেকেই জানতাম আপনি রাহাতের মাধ্যমে আমার খোঁজ নেওয়ার চেষ্টা করবেন, তাই আমি চাল দিয়ে খেলা ঘুরিয়ে দিয়েছি। রাজার কথায় কিলার উচ্চ স্বরে হাসতে থাকে। তখনই কিছু লোক আসে একটা লাশ নিয়ে। তাদের সামনে রক্তাক্ত লাশটা রাখে। লাশটা ঘুরিয়ে দিতেই তারা খেয়াল করে এটার কারো না, কমিশনার আকরাম মির্জার লাশ। কিলার হাসতে থাকে। আমার জিনিস নিয়ে আজ পর্যন্ত কেউ পার পায়নি, আর এটা কোথা থেকে পার পাবে? খেল খালাস করে দিয়েছি। যাই হোক, বুকে আয় রাজা, তোকে অনেকদিন ধরে বুকে নেই না। কিলারের কথায় রাজা মুচকি হাসি দেয়। রাজা কিলারকে জড়িয়ে ধরার সাথে সাথেই একটা বুলেট এসে রাহাতের কপাল বরাবর লাগে। রাহাত মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। রাজা কিছু বুঝে ওঠার আগেই পরপর 6টা গুলি এসে রাজার বুকে লাগে। সব কিছু এত দ্রুত হয়েছে বুঝতেই পারেনি কেউ। কিলার উচ্চ স্বরে হাসতে থাকে। এক জঙ্গলে দুটো সিংহ থাকতে পারে না, এক জঙ্গলে সিংহ থাকবে একটাই। তার রাজত্বের দ্বারাই জঙ্গল চলে। তাহলে আমরা দুইজন কিভাবে থাকি? হয় তুই নয়তো আমি। তাই তোকেই সরিয়ে দিয়েছি। পরপারে ভালো থাকিস। ও হ্যাঁ, তোর কথাটাই রাখলাম, হয়তো মরো নয়তো মারো,
আমাদের ডিকশনারিতে ভালোবাসা বলতে কিছুই নেই। কিলারের দিকে তাকিয়ে রাজা ঠোঁট চওড়া হাসি দেয়। রাজ্য পরিচালনা করতে গেলে রাজ্য সম্পর্কে জানতে হয়। রাজার রাজ্যে রাজা ছাড়া কেউ রাজত্ব করতে পারে না। এটা রাফিয়ান জগৎ, যে যত বেশি মাইন্ড দিয়ে টিকে থাকতে পারে সেই জয়ী হয়। আমি ঘুমন্ত হই না, জাগ্রত হই না, আর হলেও রক্ষা নেই। রাজাকে ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়। নিকৃষ্ট জগৎ থেকে রাজা শব্দটাকে সমাপ্তি দেওয়া হয়। রাজার অস্তিত্ব মিটিয়ে দেওয়া হয়। রাজা নামের রাফিয়ানের কাহিনীর সমাপ্ত ঘটানো হয়। রাহাতের লাশটা পড়ে থাকে ব্রিজের এক কর্নারে। হয়তো জনমানবহীন রাস্তাটায় কোনো নেড়ে শিয়াল এসে মাংসগুলো খুবলে খাবে। আসলে রাফিয়ার জগৎটাই এমন, মরো না হয় মারো, লাস্ট পর্যন্ত যে টিকে থাকবে সেই জয়ী। এতক্ষণ অর্ক, রুবেল তারা সকলেই কিলারের কথাগুলো শুনছিল। রাজার এমন ভয়ঙ্কর অতীত শুনে সকলের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। তারা এতদিন নিজেদের নেতা মনে করত, আর আজকে কিলারের মুখ থেকে রাফিয়ান জগতের রাজার কাহিনী শুনে তারা পাগল প্রায়। আর এমন একজন মানুষকে কিলার মেরেছে, তার মানে কিলার নিজেও কোনো সাধারণ কেউ না, তাদের ধারণার বাইরের থেকেও ভয়ঙ্কর। অর্ক প্রশ্ন করে ওঠে, কিলার, আপনার মতে রাজাকে আপনি মেরেছেন নিজ হাতে, তাহলে রুবেল কাকে দেখলো আর আপনি কেন ভয় পাচ্ছেন? এটাই তো আমার মাথায় আসছে না। আমি পরপর 6টা গুলি রাজার বুকে চালান করেছি, তাহলে এখানে এটাকে আর নীলাদ্রিতার সাথে রাজার কি সম্পর্ক? আর ভয় পাওয়ার কথা বললি না? রাজত্ব করতে গেলে 1000 যুদ্ধ করেও কিন্তু রাজা তার রাজত্ব ঠিক রাখে। আমিও আমার রাজত্ব কায়েমে সফল। রাজাকে যখন ব্রিজ থেকে ফেলে দিব তখন রাজা বলেছিল, সিংহের গর্জনে বনের সব পশু পাখিগুলো আটকে ওঠে, চিন্তা করে এই তাকে শিকার না করে ফেলে। সিংহ যদি আঘাতপ্রাপ্ত থাকে তবুও তার কাছে অন্য পশু পাখি আসার দুঃসাহস করে না, কারণ সিংহ হচ্ছে হায়না। আমি সেই হায়না যে এখনো ঘুমন্ত। আসবো কোনো একদিন, সেদিন না হয় রাফিয়ান জগতের কালো অধ্যায় উন্মোচন করব। আজকে আকাশে চাঁদ উঠেছে, যাকে বলে পূর্ণিমার চাঁদ। বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে তিলোত্তমা। হুট করে পিছন থেকে নিলয় এসে তাকে জড়িয়ে ধরে। তিলোত্তমা একটুখানিও নড়েনি, কারণ এই মানুষটার প্রতিটি স্পর্শ তার চেনা। এই কয়েকদিনে 1000 বার জড়িয়ে ধরেছে। তিলোত্তমারও ভালো লাগে এই মানুষটার স্পর্শ। আকাশের মাঝে হাজারো তারার মাঝেও চাঁদটাকে দেখার কত সুন্দর, মনোমুগ্ধ মনে হচ্ছে। তবুও আমার আকাশের চাঁদটাকে চাই না, আমার চাই তোমাকে। তুমিহীন আমি অস্তিত্বহীন। তুমি আমার কাছে চাঁদটার থেকেও অনেক সুন্দর। তোমার ভালোবাসাই নিলয়ের কথাগুলো শুনে তিলোত্তমা নিজেকে ধরে রাখতে পারেনি। এত মায়া মাখানো কথা সে আর নিজের মধ্যে ধারণ করতে পারবে না। নিলয়ের পায়ের উপর ভর করে 4 ঠোঁট এক করে দেয়। তাদের ভালোবাসার সাক্ষী হিসেবে পূর্ণিমার এই চাঁদ আর 1000 লক্ষ তারা। আকাশটা মেঘমালা দিয়ে ভরপুর, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে রোহানিকা, তার একটু পাশেই রিফাত দাঁড়িয়ে আছে। তাদের ভালোবাসাটাও এত সংগ্রাম করার পর জয়ী হয়েছে। আকাশ আর লক্ষ্মীর বিয়েটাও ধুমধাম করে হয়েছে। তাদের ভালোবাসাটাও পূর্ণতা পেয়েছে। এই যেন সকলের পূর্ণতা পাওয়া ভালোবাসা। পিছন থেকে রুহানিকাকে জড়িয়ে ঘাড়ে মুখ ডুবে দেয় রিফাত। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি লালপরি, অনেক বেশি ভালোবাসি। এই কয়েকদিন আমি তীরে তীরে শেষ হয়ে যাচ্ছিলাম। কেবল তোমাকে ওই শাহানা ছেলেটার সাথে সেলফি তুলতে দেখে আমার বুক বাপাসার তীব্র ব্যথা অনুভব হয়েছিল। মনে হচ্ছিল এই আমি রিফাত তার পুরো কথাটা শেষ করতে পারেনি। তার আগেই রুহানিকা 4 ঠোঁট এক করে দেয়। আসলে ভালোবাসাটা কি অদ্ভুত, এক অন্যরকম প্রশান্তি, যা কেবল প্রিয় মানুষটা থাকলেই অনুভব করা যায়। সকলের ভালোবাসায় পূর্ণতা পাক। তানভীর আর অবন্তীকে নিয়ে একটা ক্যাফেতে বসে আছে নিলয়। নিলয় বেশ গম্ভীর হয়ে আছে, যা তাকে দেখলেই বোঝা যায়। সব কিছু যেন নিলয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে। মন্ত্রীর ছেলের সাথে তিলোত্তমার কিসের শত্রুতা?
কিছুই বুঝতে পারছে না। তিলোত্তমারও স্মৃতিশক্তি নেই। ডক্টর বলে দিয়েছে বেশি প্রেশার দিলে হিতে বিপরীত হবে, তাই তাকে কিছুতেই প্রেশার দেওয়া যাবে না। প্রতিদিন রাতে তিলোত্তমার আর্তনাদে কেঁপে ওঠে নিলয়। বেশ কিছুদিন লক্ষ্য করেছে গভীর রাতে তার তিলোত্তমা ঘুমের ঘোরে পাগল প্রায় উল্টোপাল্টা কী জানি বলে, আর বলে তাকে না মারতে। নিলয় আর ভাবতে পারছে না। তানভীরের দিকে তাকাই। তানভীর বলে, নিলয় দোষ, এত হাইপার হোস না, মাথা খাটিয়ে চিন্তা কর, সব সহজ মনে হবে। আশা করি তুই বের করতে পারবি, আর তুই কি পারিস তা শুধু আমি জানি। হি হি। তানভীরের কথায় নিলয় চোখ পাকিয়ে তার দিকে তাকায়। তানভীর হাবলা মার্কা হাসি দেয়। তাদের এমন কাহিনী দেখে অবন্তী হেসে দেয়। এতক্ষণ অবন্তী তাদের কাণ্ড দেখেছিল, তা ভুলেই গিয়েছিল। অবন্তীকে লক্ষ্য করে নিলয় বলে, অবন্তী, তুমি একজন ভালো মডেল, তোমার সাথে বেশ বড় বড় লোকদের সাথেই আনাগোনা। তা মন্ত্রী ছেলে অর্ককে চিনো? অর্ক? হ্যাঁ, উনি প্রায় সময় আমাদের অফিসে আসে। সত্যি বলতে আমার সাথে লাইন মারার জন্যই আসে, কিন্তু আমি পাত্তা দিই না। অবন্তীর মুখে তাকে পটানোর কথা শুনে তানভীরের চোখ বর্ণ লাল ধারণ করে, যেন চোখ দিয়ে আগুনের ফুলকি বের হবে। আসলেই ভালোবাসার মানুষটার সাথে অন্য কাউকে সহ্য করা খুবই কষ্টকর। মনে হয় এ আমাকে ছেড়ে চলে যাবে। তানভীরের অবস্থা দেখে নিলয় মৃদু হাসে। বন্ধু তার এই অবন্তী মেয়েটাকে একটুখানি বেশিই ভালোবাসে। এই মেয়েটার জন্যই আলিশান বাড়িঘর রেখে ফ্যামিলিকে রেখে পড়ে আছে। আরে তানভীর, একটা কথা কি জানিস? মধু যেখানে থাকবে পিঁপড়ারা সেখানে হাজির হয়ে যাবে, এটাই বাস্তব। নারী যেখানে থাকবে সেখানে ঘুরঘুর করার জন্য কিছু পুরুষ নামক লুচ্চা থাকবেই। তাই এতটা হাইপার হোস না, আমাদের গেম শুরু করার বিশাল এক হাতিয়ার হলো। নিলয়ের কথায় তানভীর আর কিছু বলল না, কারণ তার পুরোপুরি বিশ্বাস আছে নিলয়ের উপর। স্কুল জীবন থেকেই দুজন বেস্ট ফ্রেন্ড, একসাথেই বড় হয়েছে। অবন্তী চুপ করে দুজনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ নীরবতা। নীরবতার অবসান ঘটিয়ে নিলয় বলল, অবন্তী, তুমি যদি অর্ককে ফোন দিয়ে আসতে বলো, তাহলে কি অর্ক তোমার সাথে দেখা করতে আসবে? নিলয়ের কথায় অবন্তী মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ঘুমন্ত রাজ্যে রাজা ঘুমিয়ে থাকলে সবকিছু নীরবতা থাকে, তখন প্রজারা উল্লাসে মেতে ওঠে, তখন শক্তিহীন মানবেরা হয়ে ওঠে উল্লাস শক্তিহীন শাসী। ঘুমন্ত রাজার জাগ্রত হওয়ার সময় হয়ে এসেছে। রাজার রাজ্যে রাজারা দাবলনার সামনে টিকে থাকা মুশকিল, নত অসম্ভব হবে। তানভীর, কালকের মিশন রেডি কর, সাইকোর সাইকোগিরি দেখাবো। কথাগুলো বলেই নিলয় চলে যায়। তানভীরের মুখে লেগে আছে রহস্যময় হাসি। অবন্তীর সব মাথার উপর দিয়ে যায়। কিলার ছেলেটার সব ইনফরমেশন বের করেছি। নাম নিলয় মাহমুদ। বিভিন্ন দেশে তাদের পারিবারিক ব্যবসা আছে। খুব গম্ভীর আর ভয়ঙ্কর, কারো সাথে তেমন কথা বলে না। ওই দিন বর্ষণের রাত থেকে নীলাদ্রি তাকে তার বাড়িতে রেখেছে। আপাতত এইটুকুই। রুবেলের কথায় কিলার মুচকি হাসল। তার মানে রাজা এখানে নিজের ফ্যামিলিও বানিয়ে নিল? কি রাফিয়ান জগতের নিষ্ঠুর খেলা! কে কখন কোথায় যায় বলা মুশকিল। আবার খেলা হবে, হয়তো খেলাটা ভিন্ন হবে। রক্তের সুতে বহমান নদীর সাথে মিলে যাবে তাজা রক্তের গন্ধটা। আবার বিদ্যুটে রূপ ধারণ করবে। ঢাকা ভার্সিটির সামনেই বেধরমভাবে একজন পাগলকে পিটাচ্ছে। পাগলটার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি, কাপড়গুলো একেবারে নোংরা। পাগলটাকে পিটিয়ে আধমরা করে দিয়ে চলে যায়। পাগলটা কাতর হয়ে শুয়ে আছে মাটিতে। একটা ছেলে দৌড়ে এসে পাগলটাকে টেনে তুলে। পাগলটা আবছাভাবে তাকিয়ে পানি চায়। ছেলেটা তার ব্যাগ থেকে পানি বের করে দেয়। ঢকঢক করে পানিটুকু খেয়ে নেয়। ছেলেটা জিজ্ঞেস করে কেন এভাবে তাকে মেরেছে। দুদিন ধরে কিছু খাই না, ক্ষুধার্ততা সইতে না পেরে আমি একজনের খাবার ছিনিয়ে নেই, তাই সকলে মেরেছে। পাগলটার কথা শুনে ছেলেটার খুবই খারাপ লাগে। বর্তমান সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বন্ধুবান্ধব মিলে রেস্টুরেন্টে গিয়ে কত টাকা খরচ করে, আর এখানে সামান্য খাবারের জন্য একজনকে এভাবে পেটালো। ছেলেটা আর কিছু বলে না। পাগলটাকে নিয়ে একটা হোটেলে খাবার খাইয়ে চলে যায়। পাগলটা ছেলেটার দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দেয়।
যে হাসির হয়তো বিশাল গভীরতা রয়েছে। রাজিয়া বেগম নিলয়ের নাম্বারে কল দিয়েই চলেছে, কিন্তু নিলয় ফোন তুলছে না। লাগাতার ফোন করার পর ওপাশ থেকে নিলয় ফোন রিসিভ করতেই রাজিয়া বেগম কান্না করে দেয় আর বলতে থাকে, নিলয়, তোর তিলোত্তমা আমাকে চিনতে পারছে না।